নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ বসুর লেখা গল্প ধর্ষিতা। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে এখনই চটপট সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের গল্প ধর্ষিতা। বাংলাদেশের ব্যাপারে ভাবাবেগ থেকে আমিও রেহাই পাইনি, কিন্তু তা ছিল খুবই সীমিত। প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করার মতো উদ্বেলতা কখনোই তেমন বোধ করিনি। গত ৭১-এর ২৫শে মার্চের পর কয়েকদিন বিশেষ উদ্বেগ বোধ করেছি। পাক বাহিনীর নির্মম অত্যাচারের সংবাদে ক্রুদ্ধ হয়েছি। পরের ডিসেম্বরে ভারতীয় বাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বীরত্বে, জয়ে, বঙ্গবন্ধুর মুক্তিতে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এমনকি রেডিওতে গলা কাঁপানো নাটকীয় সংবাদপাঠ শুনতে আমার অরুচি হয়নি। তখন আবেগ এবং গর্ব দুইই বোধ করেছি। মনে মনে একটা বিশেষ ব্যাকুলতা বোধ করেছি বাংলাদেশ এবং দেশের মানুষদের দেখবার জন্য, কাছে যাবার জন্য। অবশ্যই অন্য একটা আকর্ষণও ছিল। জেলা ঢাকা আমার জন্মস্থান। ভাবাবেগ আর আবেগ এক না। ভাবাবেগ অনেকটাই যুক্তি অমানিত, এবং আজ যখন বাংলাদেশের মাটিতে পা দিলাম তখন আমার চোখ আপনা থেকেই ঝাপসা হয়ে উঠল। বিমানের সহযাত্রীদের দিকে না তাকিয়ে মাটিতে হাত ঠেকিয়ে কপালে স্পর্শ করলাম এবং স্পষ্টই অনুভব করলাম একটা আবেগের কলকলানি আমার মধ্যে ছলছল করছে। যাই হোক, আপাতত এসব বক্তব্যগুলো থাক। এখন আমি বিশেষ একজনের কথা বলতে চাই। যার কথা আমি বলতে চাইছি তার কথাই বলি। আমি একজন মহিলার কথা বলতে চাইছি। ঢাকায় আসার সপ্তাহখানেক পরে ভদ্রমহিলার সঙ্গে আমার পরিচয় ঘটে। একজন বিশিষ্ট সংস্কৃতিবিদ ভদ্রলোকের বাড়িতে রাত্রের খাবারের জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তার গৃহেই ভদ্রমহিলার সঙ্গে আমার পরিচয় হয়। তিনিও নিমন্ত্রিত ছিলেন। গৃহকর্তা মহিলার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবার সময় জানালেন তিনি আমার একজন অনুরাগিনী পাঠিকা। আমি কৃতজ্ঞ বোধ করলাম এবং মহিলার শিক্ষা এবং বিদ্যাবত্তার পরিচয় পেয়ে তাকে আমার শ্রদ্ধা না জানিয়ে পারলাম না। তিনি শুধু বিদুষী নন, প্রকৃতপক্ষে রসিক বলতে যা বোঝায় তিনি তাই। সাহিত্য, সঙ্গীত, শিল্প সমস্ত বিষয়েই তার দখলের সীমা দিগন্ত বিস্তারী। মহিলাদের বয়স সম্পর্কে স্থির করে কিছু বলা যায় না, তবুও আমার মনে হয় তার বয়স ৪০-এর নিচে, সম্ভবত ৩০-এর সামান্য ঊর্ধ্বে। বিদুষী বলার পরেই মহিলাদের রূপের প্রসঙ্গটা এসে যায়। এ মহিলাকে ঠিক রূপসী বলা যায় না, কেননা তার রূপ ঠিক সেরকম হালকা না, তার অধিক কিছু। যে রূপকে ঝলকানো বলে, এ রূপ সেরকম না। এ রূপ যেন স্নিগ্ধ দীপশিখা এবং তাকে ঘিরে আছে একটি সম্ভ্রমপূর্ণ গাম্ভীর্য। তার শরীর অনুদ্ধত, অথচ সেই গানটির মতোই টলমল যৌবন সরসী নীরে। কালো চোখের তারা সকরুণ বিষণ্ণ, তথাপি মনে হয় বিদ্যুৎ চমকের মতো হাসি ঝিলিক দিয়ে উঠতে পারে, অথবা আরো কিছু, বিদ্রুপ বা ঘৃণা। কেশবতী, টিকলো নাক, বিশোষ্ঠা। কণ্ঠস্বরটি প্রায় বালিকার মতো মিষ্টি আর সুর ঝঙ্কৃত, তথাপি একটি বিষাদের স্পর্শ যেন রয়েছে। হালকা নীলের ওপরে সাদা ফুল ফোটানো শিফনের শাড়ি আর জামা তার গায়ে। কানে অলংকার নেই, হাতের কবজিতে ঘড়ি। এই বাঙালি মহিলার নাম আনোয়ারা খান। খাবার আগে, খেতে বসে এবং পরেও আনোয়ারা খানের সঙ্গে বাংলাদেশের বিষয়ে অনেক কথা হলো। পশ্চিম বাংলার সাহিত্য শিল্প বিষয়ে অনেক কথা জিজ্ঞেস করলেন, বললেন এবং আমার লেখার বিষয়েও কিছু কিছু কথা বললেন। তাতে বুঝলাম তিনি আমার অনুরাগিনী পাঠিকা বটে, কিন্তু তার কাছে আমি সমালোচনার ঊর্ধ্বে না।
আমি ওর কথাবার্তা আচরণে মুগ্ধ হয়ে গেলাম। কথায় কথায় তিনি জানতে চাইলেন বাংলাদেশে আমার আগমনের হেতু কি। নিশ্চয়ই লেখার রসদ সংগ্রহের জন্য। সেটা আমি স্পষ্টভাবে বলতে পারলাম না, কারণ সত্যিই আমি লিখব বলেই বাংলাদেশে আসিনি। তবে আমি লেখক, সেরকম যদি কোনো বিষয় আমাকে উদ্বুদ্ধ করে আমি নিশ্চয়ই লিখব। কিন্তু আপাতত বাংলাদেশ নিয়ে ভাবাবেগে চিৎকৃত যা সব লেখা হচ্ছে, সেরকম কিছু লেখবার ইচ্ছে আমার নেই। আনোয়ারা খানের কালো ডাগর চোখে একটু হাসি দেখা দিল। বললেন, ভালো লাগলো আপনার কথা শুনে, কিন্তু আপনি নিশ্চয়ই গত ৯ মাসে কি ঘটেছে তার কিছু চিহ্ন দেখতে চাইবেন। বললাম, নিশ্চয়ই, ইতিমধ্যেই কিছু কিছু দেখেছি। মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমার কথা বলার খুব ইচ্ছে, আর যারা নানাভাবে পাক শিবিরে বন্দী ছিলেন এবং সেই সঙ্গেই নিপীড়িত মেয়েদের বিষয়েও জানতে চাই। সম্ভব হলে তাদের সঙ্গে কথা বলতে চাই। এবার গৃহকর্তা বলে উঠলেন, তাহলে আপনাকে মিসেস খান সাহায্য করতে পারবেন। উনি একজন সমাজসেবিকাও বটে। নিপীড়িত মেয়েদের নিয়ে উনি কাজ করছেন। কয়েকটি চিন্তাশীল প্রবন্ধও ঢাকার কাগজে লিখেছেন। আনোয়ারা খান একটু বিব্রত হলেন, হাসলেন এবং কয়েক মুহূর্ত কেমন যেন অন্যমনস্ক হয়ে রইলেন। তারপর বললেন, নিপীড়িত মেয়েদের আপনি দেখতে পাবেন, কিন্তু আমার মনে হয় ওরা আপনার কথার জবাব দিতে পারবে না, কিংবা মুখ ফুটে কিছু বলতেই চাইবে না। অবশ্যই সেরকম মেয়েও আছে যে আপনার কথা বুঝতে পারবে, তবু হয়তো জবাব দিতে পারবে না। কথাটা একদিক থেকে ঠিকই। প্রথম বাধা আমি পুরুষ, দ্বিতীয়ত পাক শিবিরের সেই সব নারকীয় অত্যাচারের কথা মুখ ফুটে বলাটা সহজ না, বিশেষত একজন অপরিচিত পুরুষকে। সব থেকে ভয় যেটা, তা হলো যদি সেই সব মেয়েরা তাদের অত্যাচারিত বিড়ম্বিত জীবনের প্রতি আমার কৌতূহল ও উৎসাহকে কোনো রকম সন্দেহ বা বিদ্বেষের চোখে দেখে, তাদের দিক থেকে সেটা খুব অসম্ভব নাও হতে পারে। তথাপি আনোয়ারা খান বললেন, আমি কয়েকটি মেয়ের সঙ্গে আপনাকে দেখা করিয়ে দেবার চেষ্টা করব। অবশ্যই অধিকাংশই শারীরিক বা মানসিকভাবে এখনো অসুস্থ। আহারের পর মিসেস খান তার গাড়িতে আমাকে আমার হোটেলে পৌঁছে দিলেন। যাবার সময় পরের দিন তার গৃহে আমাকে দাওয়াত দিলেন। জানালেন তিনি সন্ধেবেলা গাড়ি পাঠিয়ে দেবেন। আমি সানন্দেই সম্মত হলাম। পরের দিন সন্ধে ৭টায় আনোয়ারা খানের টেলিফোন পেলাম। বললেন, তৈরি থাকুন, গাড়ি যাচ্ছে। বললাম, তৈরি আছি। আনোয়ারা খান একটু হাসলেন, বললেন, ধন্যবাদ, খুশি হলাম। ১৫ মিনিট পরেই গাড়ি এলো। ধানমন্ডির বেশ অভিজাত নিরিবিলি পাড়াতে ওর বাড়ি। বাগান, লন সবই আছে এবং একসময় নিশ্চয়ই যথেষ্ট সাজানো গোছানো সুন্দর ছিল। এখন যেন একটু শ্রীহীন দেখাচ্ছে। বসবার ঘরটি সুন্দর সাজানো, পিয়ানো, রেডিওগ্রাম দুপাশে, মেঝেতে মোটা কার্পেট পাতা। ডাইনিং রুমের কিছু অংশ কাঠের পার্টিশনের পাশ থেকে দেখা যায়। দেখলাম আমি ছাড়াও একটি দম্পতি এবং একজন মহিলা নিমন্ত্রিত। আনোয়ারা খান পরিচয় করিয়ে দিলেন, বেগম ও সাহেব মজিদ, আর একজন নীলা ইদ্রিস। জানালেন সকলেই তার ঘনিষ্ঠ বন্ধু এবং আমার লেখার অনুরাগী, যে কারণে বিশেষ করে আজ সন্ধ্যায় এদেরও নিমন্ত্রণ জানানো হয়েছে। অনুরাগী পাঠক পাঠিকা শুনলেই কেমন একটা সংকোচ বোধ করি, যদিও একটা খুশির কৃতজ্ঞতাও নিশ্চয়ই থাকে। কথা প্রসঙ্গেই জানা গেল মজিদ সাহেব মূলত ব্যবসায়ী। ৯ মাসের যুদ্ধে ব্যবসার অধিকাংশই প্রায় ধ্বংসপ্রাপ্ত, কিন্তু বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির ওপর ওর কয়েকটি বই আছে। বেগম মজিদ একটি কলেজের অধ্যাপিকা, আর নীলা ইদ্রিসের পরিচয় একমাত্র আমার সহেলি নীলা ইদ্রিস। বুঝতে পারলাম না শ্রীমতী ইদ্রিস বিবাহিতা কিনা। বাঙালি হিন্দু বিবাহিতাদের অধিকাংশের মতো ওরা সিঁদুর ব্যবহার করেন না।
অধিকাংশ বললাম, কারণ সব হিন্দু বিবাহিতারাই আজকাল বোধহয় সিঁদুর স্পর্শ করেন না। যাই হোক, বেগম মজিদ আর নীলা ইদ্রিস দুজনেই সামান্য কম বেশি আনোয়ারা খানেরই বয়সী হবেন। তারা নিজেদের তুমি সম্বোধন করছিলেন, কিন্তু স্বীকার করতেই হবে সব দিক থেকেই আনোয়ারা খান অনেক বেশি উজ্জ্বল। আজ ওকে আরো সুন্দর লাগছে, অথচ কোনো অলংকারেই সাজেননি। কেবল বিনুনিহীন জড়িয়ে বাঁধা খোপাটি বেশ বড়। পরস্পরের পরিচয় ইত্যাদির পরে স্বভাবতই সাহিত্যের কথা উঠল। এক এক করে নানা প্রসঙ্গ উঠছিল, অথচ আনোয়ারা খানের নিজের কথা কিছুই বিশেষ শোনা হলো না। আমার মনে নানা কৌতূহল এবং জিজ্ঞাসা, কিন্তু তা প্রকাশ করতে পারছি না। বয়স অনুযায়ী তিনি বিবাহিতা বলেই বিবেচনা করা উচিত, অথচ তার স্বামীর সঙ্গে আমার পরিচয় হয়নি বা তার কথাও কেউ তোলেনি। নতুন পরিচিত একজন মহিলাকে জিজ্ঞেস করতেও বাধে তার আর কে আছে, কারোকেই দেখতে পাচ্ছি না কেন। কিংবা এমনও হতে পারে তিনি কুমারী। যাই হোক, নিজের থেকে কোনো কৌতূহল প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। যা দেখছি এবং শুনছি তাতেই আমার জিজ্ঞাসার নিবৃত্তি হোক। বাংলাদেশের যুদ্ধের পরিপ্রেক্ষিতে অনেক মর্মন্তুদ ঘটনা আমাদের আলোচনাভুক্ত হলো। কথায় কথায় গতকালের সেই কথা উঠল। নিপীড়িতা মেয়েদের বিষয়ে আমার কৌতূহল এবং ঔৎসুক্য। আনোয়ারা খানের মতো মোটামুটি সকলেরই একই বক্তব্য, মেয়েরা কেউই মুখ খুলবে না। বিশেষ করে একজন সাহিত্যিকের সব প্রশ্নের সুবিচার করাও হয়তো তাদের পক্ষে সম্ভব হবে না। প্রসঙ্গক্রমে এরা নিজেরাই কোনো কোনো মেয়ের নাম করে তাদের বিষয়ে আলোচনা করতে লাগলেন, যাদের আমি চিনি না, দেখিনি। তার মধ্যে কিছু কিছু বীভৎস ঘটনার উল্লেখ ছিল এবং মেয়েদের শারীরিক ক্ষতির ভয়ঙ্কর বিবরণ। মানসিক ক্ষতির চিহ্ন বাইরে থেকে স্পষ্ট। কারোর কারোর আচরণ উন্মাদ সদৃশ, প্রলাপ বকে, কেউ একেবারেই মৌন, কেউ কেউ এমনকি শৈরিনীর মতো কথা বলে। তার থেকেই বোঝা যায় কেবল শারীরিক অত্যাচারের আঘাতই না, কেবল মানসিক আঘাত না, ভবিষ্যতে সামাজিক জীবনে প্রতিষ্ঠার অনিশ্চয়তা ও ভয়ও অত্যন্ত তীব্র। আনোয়ারা খান তথাপি বললেন তিনি আমাকে নিপীড়িত মেয়েদের বিষয়ে জানতে সাহায্য করবেন, কারণ ওর ভাষায় আপনার জানা দরকার। ওর এই বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু ক্ষমতার বিষয়ে আমার মন সংশয়াবৃত। তারপরে কি কথায় গানের কথা উঠল। আনোয়ারা নীলা ইদ্রিসকে দেখিয়ে বললেন, আমার এই বন্ধু ভালো রবীন্দ্রসঙ্গীত করতে পারেন। নীলা ইদ্রিসের ফর্সা মুখে একটু লালের ছটা লেগে গেল। চকিত লজ্জিত দৃষ্টিপাতে একবার আমাকে দেখে নিয়ে বললেন, ছি ছি রুনি, কার সামনে কি বলছো? আনোয়ারার ডাকনাম। আনোয়ারাও যেন ওর বন্ধুর কথায় একটু অপ্রস্তুত বোধ করলেন। আমার দিকে চেয়ে বললেন, আমি সেরকম কিছু ভেবে বলিনি। নীলার গান আমাদের খুব ভালো লাগে তাই বলেছি। তাতে কি হয়েছে? বলতে বলতে উনি আবার নীলা ইদ্রিসের দিকে তাকালেন এবং তারপরে মজিদ দম্পতির দিকে। আমি অবাক হয়ে বললাম, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি, যেন আপনাদের যা ভালো লাগে আমার তা লাগতে নেই। সকলেই হেসে উঠলেন। নীলা বললেন, না না, তা না। কলকাতায় আপনারা কত ভালো রবীন্দ্রসঙ্গীত শোনেন, সেই তুলনায় বলতে গেলে আমি তো কিছুই জানি না। আমি বললাম, সেই কিছু না জানাটাই কিছু দিন না, দেখি স্বাদ নিতে পারি কিনা। বেগম মজিদ বললেন, ঠিক ঠিক, নীলা তুমি গাও। নীলা ইদ্রিসের সংকোচ ও লজ্জা তথাপি যেন কাটতে চায় না। একবার আনোয়ারার দিকে তাকিয়ে ঈষৎ ভ্রুকুটি করে বললেন, কি যে করো। আনোয়ারা আমার দিকে একবার দেখে ঠোঁট টিপে হেসে বললেন, ঠিকই করেছি। অগত্যা নীলা ইদ্রিস কয়েক মুহূর্ত চুপ করে থেকে সামনের দিকে তাকিয়ে গান ধরলেন। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে। গান শুরু হতেই মনে হলো
ঘরের পরিবেশ বদলে গেল এবং সেই সঙ্গে সকলের মুখের চেহারাও। কেউ কারো দিকে তাকিয়ে নেই, সকলেই যেন নিজেদের মধ্যে ডুবে গিয়েছেন। আনোয়ার আর নত মুখ দেখতে পাচ্ছি না। মজিদ দম্পতি ভিন্ন ভিন্ন দিকে তাকিয়ে আছেন। আর নীলা ইদ্রিস আমাকে যে কেবল অবাক করলেন তা নয়, তার গভীর সুর ঝঙ্কৃত গানে আমার বুক টনটনিয়ে দিলেন। এখন তিনি চোখ বুজে আছেন এবং জাকুটি জুথ ব্যথার অভিব্যক্তি ফুটেছে অন্তরাতে। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। গান শেষ হবার আগেই আনোয়ারা হঠাৎ উঠলেন। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে চলে যাবার আগে অস্ফুটে হয়তো কিছু বললেন। আমি ছাড়া মজিদ সাহেব সেদিকে একবার তাকিয়ে দেখলেন, আবার একভাবেই চুপ করে রইলেন। আমি ব্যাপারটা সহজভাবে নিতে পারলাম না। মনে হলো কি একটা যেন ঘটে গেল। গান শেষ হলো। নীলা ইদ্রিস চোখ মেললেন। স্পষ্টতই তার চোখে একটি সকরুণ বিষাদের ছায়া। আনোয়ারা ফিরে এলেন। মনে হলো ওর চোখ আরক্ত, ভেজা ভেজা, মুখেও রক্তচ্ছ্বাসের আভা। অনুভব করলাম এখানে শুধু গান গাওয়া হয়নি, তার চেয়ে বেশি কিছু হয়েছে, যা কথার ব্যাখ্যা থেকে দূরে, অনির্বচনীয়। কেউ যখন কিছু বলছেন না, তখন আমি মুখ খুললাম। নীলা ইদ্রিসের দিকে চেয়ে বললাম, কিছু না জানাতেই যদি এমন বুক ভরে ওঠে, তাহলে কিছু জানার দরকার নেই। আর একটা শোনাবেন? নীলা ইদ্রিসের বিষাদাচ্ছন্ন মুখে একটু সলজ্জ হাসি দেখা দিল। আনোয়ারা যেন কৃতজ্ঞ চোখে আমার দিকে একবার তাকালেন। মজিদ দম্পতির দৃষ্টি নীলার দিকে, আমারই প্রার্থনা তাদের চোখে। নীলা আনোয়ারার দিকে একবার দেখে টপ্পা আঙ্গিকে গাইলেন, আজি যে রজনী যায় ফিরাইব তাই কেমনে, নয়নের জল বহিয়া নয়নে। সকলের অভিব্যক্তি সেই একই, এবং এবারও গান গানের থেকে কিছু বেশি। আনোয়ারা এবার উঠে গেলেন না, কিন্তু মুখ তোলেননি একবারও। নীলা গান করে যেন নিজের কথাই বলছেন। গান শেষে আনোয়ারার মুখে সেই রক্তচ্ছ্বাসেরই আভা দেখলাম। চোখ ভেজা না, সজল মেঘের মতো ছায়া ভরা। নীলা ইদ্রিসের দিকে চেয়ে বললাম, বাংলাদেশে এসে এটা একটা বড় পাওনা পেলাম। নীলা লজ্জা পেয়ে হেসে বললেন, কি যে বলেন। আনোয়ারা মুখের ছায়ায় হাসি ফুটিয়ে বললেন, কিন্তু ধন্যবাদটা আমারই পাওনা। বললাম, 1000 বার। সকলের হাসির মধ্যেই আনোয়ারা বললেন, এবার খেতে যাওয়া যাক। রাত্রিও হয়েছে প্রায় 10টা। অতএব খাবার টেবিলে গেলাম সবাই। আয়োজন প্রচুর, সুপ্রচুর বলা উচিত। মাছের আয়োজনই বেশি। একটি বয়স্ক লোক এবং অল্প বয়সী একটি মেয়ে খাবার দাবার এগিয়ে দিল, জল ঢেলে দিল। আর কারোকেই দেখতে পেলাম না। বাড়িটা ছোটখাটো না, দোতলা বড় বাড়ি। মনে হয় সবই খালি আর নিঝুম। খেতে খেতে নানা কথা উঠল এবং আনন্দের বিষয়, মজিদ দম্পতি এবং নীলা ইদ্রিস তাদের গৃহে আমাকে নিমন্ত্রণ জানালেন। পরিশেষে মজিদ দম্পতির সঙ্গে নীলা ইদ্রিসও বিদায় নিলেন। নীলাকে তারাই পৌঁছে দেবেন। আমার বিদায়ের প্রাক মুহূর্তে আনোয়ারা বললেন, 1 মিনিট বসুন, আসছি, বলে বাড়ির ভিতরে অদৃশ্য হলেন। প্রায় 3-4 মিনিট পরে ফিরে এলেন। বললেন, আমি আপনাকে নিপীড়িতা মেয়েদের সঙ্গে দেখা করাবো। তবু আপনার অনেক কৌতূহল, তাই জন্য এটা আপনাকে দিচ্ছি, পড়ে দেখবেন। একরকম ডায়েরি বলতে পারেন, একটি নিপীড়িত মেয়েরই। আমার দিকে মলাটবিহীন একটি নোটবুক বাড়িয়ে দিলেন। দেখে মনে হলো শিথিলবন্ধন নোটবুকটি নতুন না। সামনে পিছনে অনেকগুলো পাতাই নেই। পাতা উল্টে মনে হলো ভিতরের কিছু পাতায় বাংলায় কিছু লেখা রয়েছে। আনোয়ারা আবার বললেন, এটা ঠিক রোজনামচা না। যে লিখেছে, যেদিন যখন যা মনে এসেছে তাই লিখেছে। এটা এখন আমার সংগ্রহে আছে, আপনাকে পড়তে দিলাম, পড়ে ফেরত দেবেন। কেবল একটা আর্জি,
কারোকে দেখাবেন না, বলবেন না। আমি কৃতজ্ঞতা এবং উৎসাহের সঙ্গে বললাম, নিশ্চয়ই আপনার কথা থাকবে, আমাকে বিশ্বাস করবেন। আনোয়ারা বললেন, করছি বলেই তো দিলাম। আমি ওর দিকে তাকিয়েছিলাম, উনি আমার চোখের দিকে তাকিয়েছিলেন। ওর কালো গভীর চোখে বহু দূরে যেন কিছু চিকচিক করছে, যেন আমাকে কিছু বলছেন বা প্রশ্ন করছেন, কিন্তু তা অনুচ্চারিত। উঠে দাঁড়িয়ে বললাম, আগামীকালই এটা আপনাকে আমি ফেরত দেব। আনোয়ারা বললেন, আপনার পড়া হয়ে গেলে দেবেন। আমার সঙ্গে সঙ্গে গাড়ি বারান্দা পর্যন্ত এলেন। গাড়ি প্রস্তুত ছিল, ড্রাইভার সামনেই দাঁড়িয়ে। আনোয়ারা আবার বললেন, আমি কি যাব আপনার সঙ্গে? আমি ব্যস্ত হয়ে বললাম, না না, এত রাত্রে আপনি আর আসবেন না, আজ চলি, আদাব। আনোয়ারা বললেন, খুদা হাফেজ। গাড়িতে উঠে আর একবার ওর গভীর চিকচিক চোখের সঙ্গে চোখাচোখি হলো। হাসলেন, চিবুকের কাছে হাত তুললেন, গাড়ি এগিয়ে গেল। আমি হোটেলে ফিরে বাইরের পোশাক বদলে একটু ঝাড়া হাত পা হয়ে নিলাম, কিন্তু আমার মন এবং চোখ টেনে রেখেছে নোটবুকটি। যে নিপীড়িতা মেয়ে লিখতে জানে, সে নিশ্চয়ই অনেক কিছু ব্যক্ত ও ব্যাখ্যা করতে পারে। তীব্র একটা কৌতূহল আমার ঘুম কেড়ে নিয়েছে। বেড সুইচ জ্বালিয়ে আমি নোটবুকের পাতা উল্টালাম। সামনের দিকে কয়েকটি পাতায় কিছুই লেখা নেই, পাতায় পাতায় মাস এবং দিনাঙ্ক ইংরেজিতে ছাপা। প্রথম লেখা পাতাটিতে রবীন্দ্রনাথের ইতস্তত কয়েকটি কবিতার লাইন লেখা, নজরুলের দু একটি গানের কলি। একপাশে ছোট্ট একটি গোলাপ আঁকা, যেন রুমালের কোণে ফুল তোলা, যদিও কলমের কালিতে আঁকা। হাতের লেখা গোটা গোটা, স্পষ্ট, পরিচ্ছন্ন। পরের পাতা উল্টালাম, বিশেষ কিছু লেখা নেই। মাঝখানে লেখা রয়েছে, আশায় রইলাম। তার নিচেই ছোট্ট একটি পাল তোলা নৌকো আঁকা। তার নিচে কিছু লিখে আবার ভালো করে কেটে দেওয়া হয়েছে, পড়া যায় না। বাঁ পাশের নিচের দিকে লেখা রয়েছে, পেট্রোল 19 গ্যালন, রমজান 4 টাকা। একেবারে নিচে কলম বুলিয়ে বুলিয়ে মোটা করে লেখা আছে, মুস্তাক। গোটা পাতায় আর কিছুই নেই। তারপরে দুপাতায় কিছুই লেখা নেই। আবার পরের পাতায় লেখা রয়েছে, খোদা, আমার মন বড় খারাপ লাগছে, কি ঘটবে কিছুই বুঝতে পারছি না। বাইরে অশান্তি, ঘরেও অশান্তি। হাসিনা আর মজিদ ভাইও আজ ইন্ডিয়াতে চলে গেল। রোজিকে আগে আগরতলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, সে নাকি এখন কলকাতায় আছে। মুস্তাক এত গম্ভীর হয়ে গেল কেন? দুদিন ধরে সে আমার সঙ্গে প্রায় একটা কথাও বলেনি। তার আব্বাজানের সঙ্গে কথাবার্তা তো অনেক দিন ধরেই বন্ধ। দেখে শুনে আমার মনের অবস্থা এমন হয়েছে যে নামাজে বসলেও আমি অন্যমনস্ক হয়ে পড়ি। শহরটা যেন কবরখানার মতো নিঝুম আর নিশ্চুপ। মোর্শেদ বাড়িতে না থাকলে একটা সামান্য আওয়াজেও ভীষণ চমকে উঠি, বুকের মধ্যে ধুধু করতে থাকে। বিশেষ করে দূর থেকে যখন কোনো ভারী ট্রাক বা জিপের আওয়াজ আমাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর বাড়িতে আমি, আব্দুল আর কুলসুম এবং আম্মা ছাড়া কেউ থাকে না, তখন মনে হয় সেই ভয়ঙ্কর আওয়াজ যেন আমার বুকে চেপে আসছে। আব্দুল নিরীহ ভীতু প্রকৃতির চাকর, কুলসুম ছেলে মানুষ, গ্রাম্য মেয়ে, আম্মা বুড়ি মানুষ। তাদের উপর আমার কোনো ভরসা নেই। রাস্তায় একটি লোক নেই। জানলার পর্দা ফাঁক করে যেদিকেই তাকাই একটা মানুষও দেখতে পাই না। খোদার শুকর, আজ পর্যন্ত কোনো মিলিটারি গাড়ি আমাদের বাড়ির সামনে দাঁড়ায়নি, কিন্তু মন মানে না। কিছু কিছু খবর যা পাই, ভরসা বলে কিছু করার নেই। একটা দুর্ঘটনা ঘটে গেলেই হলো। তবে আমাদের কি ওরা কিছু করবে? পাশের বাড়ির হাফিজ সাহেব সাইকেল রিকশায় চেপে অফিসে যান, ভয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করেন না। মোর্শেদ তো রোজই গাড়ি নিয়ে বেরোয়, গাড়িতেই ফিরে আসে। সেটাও কেমন খারাপ লাগে। তার যেন কোনো দুশ্চিন্তা নেই, ভয় ভাবনা নেই,
দেশে এখন যে চলছে সে বিষয়ে তার মতামত একেবারে অন্য রকম। আমার ভালো লাগে না। মুস্তাকের সঙ্গে তা নিয়ে তো প্রায়ই কথা কাটাকাটি হতো। এখন মুস্তাক মুখ বন্ধ করেছে, সেটা আরো খারাপ। যখন কথা কাটাকাটি করত তখন তবু তাকে বোঝা যেত, এখন কিছুই বলে না। সে তার আব্বাজানের সামনে পর্যন্ত আসে না। মোর্শেদ জিজ্ঞাসাবাদ করে ছেলেটা কোথায়, কি করছে, কিন্তু সে যতই জিজ্ঞাসাবাদ করুক আমি জানি সেও মুস্তাক সম্পর্কে মনে মনে শক্ত হয়ে থাকে। বুঝি, কিছু বলি না। আমি মনে মনে মুস্তাকেরই পক্ষে। ও আমার ছেলে বলে নয়, মোর্শেদকে ছাড়া আমি দ্বিতীয় পুরুষকে জানি না। তার মতো স্বামী কজনের হয়? তাকে নিয়ে আমি সুখী, গর্বিত। কিন্তু একমাত্র মুসলমান বলেই পাঞ্জাবিদের অন্যায় অত্যাচার মেনে নিতে পারি না। তাদের সঙ্গে বোঝাপড়ার আর কিছুই নেই, তাদের বুঝতে আর বাকি কিছু নেই। তারা বিশ্বাসঘাতক, তাদের প্রত্যেকটি কাজ তাই প্রমাণ করেছে। অথচ মোর্শেদ এখনো আশা রাখে পশ্চিমের সঙ্গে একটা মিটমাট করে নেওয়া যায়, করে নিতে হবে, এটাই মোর্শেদের বক্তব্য। তবু ইন্ডিয়ার সঙ্গে কিছুতেই হাত মেলানো চলবে না। আমি জানি মোর্শেদ আওয়ামী লীগকে ভোট দেয়নি, কিন্তু দিনের পর দিন যা ঘটছে তারপরে আমি আর তার মতামতের উপর আস্থা রাখতে পারছি না। এটাও জানি তার সঙ্গে তর্ক করেও কোনো লাভ নেই। সেও মোটামুটি আমার মনোভাব বোঝে, তর্ক করতে চায় না, আমিও চাই না। আমার ভয় অন্যখানে। এখন মোটামুটি যা পরিস্থিতি, মোর্শেদকে লোকে হয়তো দেশের শত্রু ভাবছে। পাশের বাড়ির হাফেজ সাহেব আর তেমন আসেন না, তার সেই সরল হাসি আর নেই। বুঝতে পারি আমাদের যেন কেমন এড়িয়ে চলেন। বেগম হাফেজও তাই, আমাদের দিকে জানলা খোলা থাকে না। অথচ মুস্তাকের সঙ্গে তাদের খুব ভাব। হাফেজ সাহেবের ছেলের সঙ্গে মুস্তাক বেশি সময় কাটায়। এখন স্কুল কলেজ বলে কিছু নেই, লেখাপড়ারও কথা নেই, কিন্তু মুস্তাক হাফেজ সাহেবের ছেলে আতাউর আর নুরুল, আরো কয়েকটি ছেলে যারা আমাকে চাচি বা খালু বলে ডাকে, তাদের হাবভাব চলাফেরাও যেন কেমন। ছেলেগুলো যেন কি একটা করছে। সামনাসামনি কিছু দেখতে বা শুনতে পাই না, মনে মনে ভয় পাই। পল্টনের সৈয়দ আলী সাহেবের ছেলে তো নাকি মুক্তিযোদ্ধাদের দলে যোগ দিয়েছে। আরো অনেকেই চলে গেছে। জোয়ান ছেলেদের পাঞ্জাবিরা বিশ্বাস করে না, নিয়মিত খোঁজ খবর রাখে। প্রত্যেককে নিয়মিত থানায় হাজিরা দিতে হয়, মুস্তাককেও দিতে হয়, মোর্শেদকে হয় না। মোর্শেদের সঙ্গে তাদের এখনো বন্ধুত্ব আছে। সে যে পাঞ্জাবিদের সঙ্গে মেলামেশা করে তার কথা থেকে বুঝতে পারি মোর্শেদ যথেষ্ট বুদ্ধিমান, তাকে আমার বলার কিছু নেই। তবু একাধবার না বলে পারি না। সে গায়ে মাখে না, বলে সব ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় লেখা এখানেই শেষ হয়েছে। দেখেই বোঝা যায় হঠাৎ শেষ হয়েছে। হয়তো কেউ এসে পড়েছিল, অথবা যে কোনো কারণেই হোক লেখা বন্ধ হয়ে গিয়েছিল। এবং লক্ষণীয়, ৯ মাসের কোন সময়ে কবে এ কথাগুলো লেখা হয়েছে তার কোনো তারিখ নেই, কিন্তু পড়লেই বোঝা যায় সেই অভিশপ্ত ৯ মাসের কোনো একদিন লেখিকা এসব কথা লিখেছিল। এ লেখা থেকে মোটামুটি তার পরিবারের একটা ছবি এবং মনোভাব সম্পর্কে কিছু জানা যায়। অবস্থাটা জটিল, ব্যাখ্যার অপেক্ষা রাখে না। তার পরের লেখায় তারিখ দিনক্ষণ স্পষ্ট করে লেখা। 14ই জুন সোমবার। গত শুক্রবার দিন আম্মা ইন্তেকাল করলেন। অসুখ বিসুখ কিচ্ছু করেনি, মোটা মানুষ, চলাফেরা বিশেষ করতে পারতেন না। দোতলার সিঁড়িতে উঠতে গিয়ে হঠাৎ হার্ট ফেল করেছে। কোনো শব্দই পাওয়া যায়নি। কুলসুম দেখতে পেয়ে চিৎকার করেছিল। আমি টেলিফোন করে মোর্শেদকে অফিসে খবর দিয়েছিলাম। মোর্শেদকে আমি কখনো কাঁদতে দেখিনি। শুক্রবার দিন দেখেছি, তার চোখে জল ছিল। মুস্তাক আম্মার চোখের মণি ছিল। সে তার দাদির বুকের ওপর পড়ে শিশুর মতো কেঁদেছিল।
আমি তার আদর করে ডাকা দুলহিন বিবি ডাক বারে বারে শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছি তিনি যেন জায়নামাজে বসে মোটা কাঁচের চশমা চোখে তসবিহ পড়ছেন। আমার বয়স হলেও তিনি সংসারে এতদিন বর্তমান থাকায় আমি যেন অনেকটা নিশ্চিন্ত ছিলাম। তার অভাব আমি কোনো দিনও মেটাতে পারবো না। দেশের এখন দুঃসময়, আত্মীয় স্বজনরা অনেকেই শহরে নেই, যারা আছে তারাও কেউ প্রায় আসতে পারেনি। নিতান্ত বাধ্য না হলে কেউ বাড়ির বাইরে বেরোয় না, লোকের কথা শোনা যায় না। পাঞ্জাবি আর পাঠানদের হাতে শহর মরুভূমির মতো খাঁ খাঁ করে। মুস্তাক আর তার বন্ধুদের কাছে খবর পাই দেশের ভিতরে ও ইন্ডিয়ার সীমান্তে রীতিমতো যুদ্ধ হচ্ছে। যে সময়ে আরো বেশি মানুষ কাছে থাকলে ভরসা পাওয়া যায়, সেই সময়ে হাম্মা আমাদের ছেড়ে গেলেন। ৩রা জুলাই শনিবার। গতকাল অভাবিত ব্যাপার হয়ে গেল। আমাদের সন্ধেবেলাগুলো বলতে গেলে অন্ধকার ঘরে চুপচাপ কাটে। জানালার মোটা পর্দা টেনে আমি আর মোর্শেদ বসে থাকি। গাড়ির শব্দ পেলে ঘরের আলো নিভিয়ে দিয়ে দম বন্ধ করে থাকি। মোর্শেদ অবশ্য অনেক কথা বলে। সত্যি বলতে কি, আমি সব সময় তার সব কথা শুনি না। মুস্তাক তার আব্বার সামনে এসে বসে না। সে দোতলায় দরজা জানলা বন্ধ করে রেডিওতে ইন্ডিয়া আর স্বাধীন বাংলাদেশ বেতারের সংবাদ শোনে। মোর্শেদ সেটা পছন্দ করে না, বরং সে স্পষ্টই জানিয়ে দিয়েছে ওসব মিথ্যা আর ভিত্তিহীন সংবাদ শোনা চলবে না। এ হুকুম আমিও মানতে পারি না। আমিও সুযোগ পেলে লুকিয়ে শুনি। এমনিতেই তো লুকিয়ে শুনতে হয়, মোর্শেদের জন্যও লুকোতে হয়। গতকাল মোর্শেদ অফিস থেকে ফিরতে দেরি করেছিল। সন্ধ্যের পর সে ফিরেছিল। তার সঙ্গে ছিল ৩ জন পাঞ্জাবি সশস্ত্র মিলিটারি। আমি তো প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, একটা চরম দুর্ঘটনার আশঙ্কা করেছিলাম। কিন্তু গাড়ি বারান্দায় মোর্শেদের এবং সকলের হাসি শুনে অবাক হয়ে গেলাম। আমি বসবার ঘর থেকে উঠে পাশের ঘরের পর্দার পাশ থেকে সব দেখছিলাম। দেখলাম ২ জন বন্দুক বাগিয়ে ধরে বাইরে দাঁড়িয়ে রইল, আর একজন কোমরে ঝুলানো রিভলভার মোর্শেদের পাশে পাশে ঘরে এসে ঢুকলো। মোর্শেদ তাকে উর্দুতে খাতির করে বসতে বলল। দুজনেই মদ্যপান করেছে বুঝতে পারলাম। দুজনেরই মেজাজ বেশ হাসি খুশি। পাঞ্জাবিকে অফিসার বলে মনে হলো। মোর্শেদ তাকে বসতে বলে ডাইনিং রুমের দিকে গেল। অফিসার কোমর থেকে রিভলভারটা বের করে সামনের টেবিলের উপর রাখলো। আমার পিছনে আব্দুল আর কুলসম দাঁড়িয়েছিল, তাদের চোখে ভয়। আমি পা টিপে টিপে অন্য দিক দিয়ে ডাইনিং রুমের দরজায় গিয়ে দেখলাম মোর্শেদ রেফ্রিজারেটর খুলে হুইস্কির বোতল বের করছে। বোতল নিয়ে উঠে দাঁড়িয়ে সে আমাকে দেখতে পেল। একটু অপ্রস্তুত হয়ে হেসে বলল, বুলবুলি, এসো। সে আমাকে আদর করে এই নামে ডাকে। আমি তাকে হাতের ইশারা করে ভিতরের ঘরে চলে গেলাম। মোর্শেদ আমার পিছনে পিছনে এলো। গলা নামিয়ে জিজ্ঞেস করলাম, কাকে নিয়ে এসেছেন? মোর্শেদ বলল, এ একজন লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব। লোকটা ভালো, আমার সঙ্গে পুরনো আলাপ। 67-এ রাওয়ালপিন্ডিতে আমাকে খুব খাতির করেছিল। এখানেও মাঝে মাঝে দেখা হয়। আজ হঠাৎ ঝোঁকের মাথায় বলল আমার মোকামে আসবে। আমি বরং ভয় পাচ্ছিলাম, ওর কোনো বিপদ হলে আমার আর রক্ষা থাকবে না। আমি অবাক হয়ে বললাম, তবু নিয়ে এলেন? মোর্শেদ গায়ে না মেখে হেসে বলল, কি করব বুলবুলি, ছোকরা কিছুতেই ছাড়লো না, কিছুক্ষণ থেকেই চলে যাবে। ঘরে কি একটু খাবার টাবারের জোগাড় আছে? আমি বললাম, আছে, কিন্তু কাজটা কি আপনি ভালো করলেন? পাকিস্তানি মিলিটারির সঙ্গে মেলামেশা কি ঠিক হচ্ছে? মোর্শেদের ভুরু কুঁচকে উঠল, কিন্তু হেসে বলল, ভুলে যেও না, আমিও পাকিস্তানি, তবে হ্যাঁ, বাঙালি আমি। সেটা আমাদের নিজেদের বোঝাপড়ার ব্যাপার। থাক, ওসব কথা পরে হবে। কাবাব নিয়ে তুমি নিজেই এসো। আমার মনটা বিরূপ হয়ে উঠল। আমি পর্দানশীল নই, সকলের সঙ্গে বসে কথা বলতে পারি। মোর্শেদ আর তার বন্ধুদের মদ্যপানের আসরে আমিও কথা বলি, গল্প করি। বন্ধুদের বিবিরাও থাকে।
কিন্তু পাঞ্জাবি মিলিটারি অফিসারের সামনে যেতে আমার মন চাইল না। বললাম, আমাকে যেতে বলবেন না, আমি আব্দুলকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। মোর্শেদ মানতে চাইল না। সে শকাতর আদরের গলায় বলল, আমার বুলবুলি, তোমার বেইজ্জত হবে বুঝলে আমি তোমাকে আসতে বলতাম না। লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুবের সঙ্গে কথা বললে বুঝতে পারবে সে কিরকম খাঁটি ইমানদার মুসলমান। বাঙালিদের সে কত পেয়ার করে। কাবাব নিয়ে তুমি 5 মিনিটের জন্য এসো। মোর্শেদ এভাবে বললে আমি তার কথা ঠেলতে পারি না। আমি চুপ করে রইলাম। মোর্শেদ আব্দুলকে গেলাস আর পানি দিতে বলে ড্রয়িং রুমে চলে গেল। আমি কুলসুমকে ডেকে নিয়ে রেফ্রিজারেটর থেকে কাঁচা গোস্ত বের করে দিলাম। রসোই ঘরের দিকে যেতে গিয়ে দরজার পাশে মুস্তাককে দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। মুস্তাকের এরকম চোখের নজর, মুখের ভাব কখনো দেখিনি। তার চোখ বিস্ময়ে ভরা, কিন্তু ঘৃণায় জলজল করছে। আমি নিজেই যেন লজ্জায় গুটিয়ে গেলাম। নিজের ছেলের চোখের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। নজর ফিরিয়ে রসোই ঘরে চলে গেলাম। সেখান থেকে মোর্শেদ আর পাঞ্জাবি লেফটেন্যান্ট কর্নেলের হাসি আর কথা শুনতে পাচ্ছিলাম অস্পষ্টভাবে। কুলসুম ছুরি দিয়ে কাবাবের সাইজে গোস্ত কাটছে। আমি জানালার কাছে গিয়ে হাফিজ সাহেবের বাড়ির দিকে তাকালাম। অন্ধকার, চুপচাপ, কোথাও কোনো আওয়াজ নেই। তবু আমি স্পষ্ট দেখতে পেলাম দোতলার একটা জানলায় অস্পষ্ট ছায়া ছায়া দুটি মুখ। বোধহয় হাফিজ সাহেব আর তার বিবি। আমি আস্তে আস্তে জানালার কাছ থেকে সরে এলাম। কাবাব বানাতে গেলাম, কিন্তু আমার মন অশান্তিতে, অস্বস্তিতে, ভয়ে ভরে উঠছে। কেবলই মন বলছে মোর্শেদ এটা ঠিক করেনি। শহরের সব জায়গা থেকেই পাঞ্জাবিদের নানান অত্যাচারের সংবাদ পাই। বিভিন্ন জায়গায় তারা বধ্যভূমি তৈরি করেছে। সেখানে রোজ অনেক বাঙালিকে নিয়ে গিয়ে খুন করছে। মেয়েদের ধরে নিয়ে গিয়ে তাদের উপর বীভৎস অত্যাচার করছে। যত দিন যাচ্ছে পাঞ্জাবিদের খুন আর অত্যাচারের মাত্রা বাড়ছে। আর এদিকে আমি এক পাঞ্জাবির জন্য কাবাব বানাচ্ছি। মোস্তাকের ঘৃণা ঝলকানো চোখ দুটি আমার চোখের সামনে ভেসে উঠল। মোর্শেদের এখনো কিসের আশা? এ তো অন্ধ ইন্ডিয়া বিরোধিতা ছাড়া আর কিছুই না। উফ খোদা, মোর্শেদকে তুমি সুমতি দাও। সে দুর্বুদ্ধিপরায়ণ নয়, তাকে বিবেচনার শক্তি দাও। কাবাব বানিয়ে বসবার ঘরে যাবার আগে আরেকবার থমকালাম। বাইরের লোকের সামনে এভাবে যাব? কখনো যাইনি, কিন্তু প্রসাধন তো কমাস ধরেই ভুলেছি। এখন আর আমার প্রবৃত্তি হলো না শাড়ি বদলাই, মুখ ধুই, সুরমা মাখি, পাউডার বুলাই। আঁচল দিয়ে মুখের ঘাম মুছে আব্দুলের হাতে কাবাবের প্লেট দিয়ে তাকে আমার পিছনে পিছনে আসতে বললাম। মুস্তাক কোথায় কে জানে। আমি ডাইনিং রুমের ভেতর দিয়ে বসবার ঘরে গেলাম। আমাকে দেখেই মোর্শেদ বলে উঠল, এসো এসো। লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব দাঁড়িয়ে পড়ল। মোর্শেদ আমাদের পরিচয় করিয়ে দিল। আমি একটু হেসে লেফটেন্যান্ট কর্নেলকে বসতে বলে আব্দুলের হাত থেকে প্লেট নিয়ে টেবিলে রাখলাম। চামচ, ন্যাপকিন এগিয়ে দিলাম। মোর্শেদ আমাকে বসতে বলল। আমি একটা সোফায় বসলাম। সেই সময়ই গাড়ি বারান্দার দিকে আমার চোখ পড়ল। লাইট মেশিন গান বাগিয়ে ধরে দুজন পাঞ্জাবি বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ড্রাইভার রমজান গাড়ি বারান্দার সিঁড়ির কাছে বসে আছে। লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব আমাকে উর্দুতে বললেন, শামশের সাহেবের কাছে শুনলাম আপনি বাংলাতে এমএ পাশ করেছেন। আমি একটু লজ্জিত হয়ে বললাম, সেই কিছু না। ইয়াকুব কাবাব মুখে দিল। মোর্শেদ জিজ্ঞাসা করল, কাবাব কেমন হয়েছে? ইয়াকুব বলল, ডিলিশাস। মোর্শেদ বলল, যাই হোক, আমরা যে বিষয়ে কথা বলছিলাম তাই হোক। আপনি আমার বিবিকে বলুন মুক্তিযুদ্ধ টুদ্ধ ব্যাপারটা আসলে কি, আমরা কিরকম মিথ্যে প্রচারের শিকার হয়ে পড়েছি। মোর্শেদ কেন এসব প্রসঙ্গ তুলছে? আমি মনে মনে খুব অস্বস্তি বোধ করলাম। মুস্তাক নিশ্চয়ই কোথাও থেকে এসব কথা শুনছে। আমি লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুবকে দেখছিলাম। টকটকে ফর্সা,
হুইস্কির নেশায় মুখ চোখ লাল, কালো কুচকুচে চুল। মোর্শেদের থেকে সে বয়সে কিছু কমই হবে। হাসতে হাসতে বলল, হে আর বলবার কথা কি আছে, ইন্ডিয়ান আর্মির কুত্তারা ইউনিফর্ম ছেড়ে বাঙালি মুক্তিযোদ্ধা সেজে আমাদের বিরুদ্ধে লড়ছে, প্রচার করছে মুক্তিযোদ্ধারা লড়ছে। হয়তো আওয়ামী লীগের কিছু বিপদগামী ছোকরা পালিয়ে গিয়ে তাদের সাহায্য করছে। কেউ বলতে পারবে না ইস্ট পাকিস্তানের ভিতরে কোথাও যুদ্ধ হচ্ছে। ইন্ডিয়ানদের সঙ্গে লড়াই হচ্ছে বলেই যা হচ্ছে সবই সীমান্তে। এটাকে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার একটা অঘোষিত যুদ্ধ বলতে হবে। ইন্ডিয়া পাকিস্তানকে টুকরো করতে চাইছে। আফসোসের কথা, কিছু বাঙালি সেই ফাঁদে পা দিচ্ছে। তারা জানে না ইন্ডিয়া আগুন নিয়ে খেলা করছে। ইয়াকুব হুইস্কির গ্লাসে চুমুক দিল। কাবাব চিবোতে চিবোতে আমার দিকে তাকালো। তার আরক্ত চোখের নজর আমার শরীরে ঘুরে বেড়ালো। আমি মোর্শেদের দিকে তাকালাম। আমার গায়ের মধ্যে ঘিন ঘিন করে উঠল। ঘৃণায় মনটা জ্বলে গেল। কিন্তু মোর্শেদও হুইস্কির গ্লাস নিয়ে ব্যস্ত। সে আমার দিকে তাকালো না। মোর্শেদের উপর আমার বিরক্ত লাগছে। ইয়াকুবের এতগুলো কথার অনেক জবাব দিতে আমার ইচ্ছে করছিল, প্রবৃত্তি হচ্ছিল না। মোর্শেদের মতো আমি তার মিথ্যেগুলো বিশ্বাস করিনি। ইয়াকুব নিজেকে খুব চালাক মনে করছিল, তাই ইন্ডিয়াকে গালিগালাজ করছিল। কিন্তু তারা যে বাঙালিদের রোজ খুন করছে, মেয়েদের লুট করছে, বেইজ্জত করছে, সে কথা একবারও উচ্চারণ করল না। জানি আমি সে কথা বলতে গেলে পাঞ্জাবি লেফটেন্যান্ট কর্নেলের মেজাজ খারাপ হয়ে যেত, হয়তো মোর্শেদেরও, কারণ মোর্শেদ এখনো কেমন অন্ধ। ইয়াকুব হেসে আমাকে বলল, মিসেস শামশের, আশা করি আপনি সেরকম বেওয়াকুফ মহিলা নয় যারা ইন্ডিয়ার কথায় বিশ্বাস করছে। কোনো খাঁটি মুসলমান তা করতে পারে না। আমার হয়ে মোর্শেদ জবাব দিল, লেফটেন্যান্ট কর্নেল সাহেব, আমরা খাঁটি মুসলমান। পাকিস্তান আমরা আদায় করেছি, তাকে ছাড়তে পারি না। কিন্তু বাঙালিকে তার মর্যাদা দিতে হবে, আর সেটা আমরা পূব আর পশ্চিম নিজেদের মধ্যেই মিটমাট করে নিতে চাই। তার মধ্যে আমরা কাউকে নাক গলাতে দেব না। মোর্শেদ এখনো এসব কথা বলে। সে কি গত মার্চের সেসব দিনগুলোর কথা ভুলে গেছে? সে আওয়ামী লীগের সমর্থক না হতে পারে, কিন্তু বাস্তব ঘটনাকে অস্বীকার করে কেমন করে? আমার আর এসব শুনতে ইচ্ছে করছিল না। মোর্শেদ যখন কথা বলছিল, ইয়াকুব তখন তার চোখের দিকে অপলক তাকিয়েছিল। তার চোয়াল শক্ত দেখাচ্ছিল। মোর্শেদের কথা শুনে সে জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল, জরুর জরুর, নিজেদের মধ্যে একটা মিটমাট তো করতেই হবে। তার আগে আমরা ইন্ডিয়ার লড়াইয়ের খোয়াবটা মিটিয়ে নিই। বাঙালি বেয়াদবদের শায়েস্তা করতে হবে। আপনাদের সামনে বলতে আমার বাধা নেই। রেগুলার ফোর্স, ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আর মুজাহিদ মিলিয়ে সামান্য কম 1,00,000 ফোর্স আমাদের এখানে আছে। আর আর্মসের তো কথাই নেই। আমার আর এসব শুনতে ভালো লাগছিল না। মনে হচ্ছিল ইয়াকুব যেন আমাদের ভয় দেখাতে চাইছে। আমি ইংরেজিতে বললাম, কিছু মনে করবেন না, আমি একটু কাজে যাচ্ছি। ইয়াকুব আবার উঠে দাঁড়িয়ে ঘাড় কাত করল। তার চোখের দিকে তাকাবার আমার আর দরকার ছিল না। তার চোখ কি খুঁজছে জানি, কিন্তু মে মাস থেকেই জুলাইয়ে পড়েছে পাঞ্জাবিরা যে এর মধ্যে রাজাকার আর আল বদর বাহিনী তৈরি করছে। মুস্তাকের কাছে সে খবরও আমি পেয়েছি। ডাইনিং রুম দিয়ে পাশের ঘরে যেতে মুস্তাককে আমি দেখতে পেলাম। বসবার ঘরের দিকে বন্ধ দরজার কাছে সে চুপ করে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে সে কাছে এগিয়ে এলো। তার মুখ শক্ত, চোখে সেই জ্বলন্ত ঘৃণা। সে কিছু বলতে গেল, আমি তার মুখে হাত চাপা দিলাম। ফিসফিস করে বললাম, এখন না, লোকটা চলে যাক তারপর। মুস্তাক তার মুখের ওপর থেকে আমার হাত সরিয়ে নিচু গলায় বলল, আব্বাকে আমি কিছুই বলবো না। ওনার সঙ্গে আমার আর কোনো কথা নেই। উনি নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। দেখবেন এর রেজাল্টটা কি হয়। আমি কিছু বলবার আগেই ইয়াকুবের গলা শুনতে পেলাম, আপনার ছেলে আছে তা তো বলেননি, তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিন। আমরা মা ও ছেলে চোখাচোখি করলাম।
মোর্শেদ কি বলল শুনতে পেলাম না। গেটের কাছে একটা ভারী গাড়ির গর্জন শোনা গেল। তারপরেই কিছু বুটের আওয়াজ আমাদের বসবার ঘরের দরজার কাছে এগিয়ে এলো। ইয়াকুবের গলা শোনা গেল, কি খবর শাহজাদা, তোমাদের কাজ হয়ে গেছে? শোনা গেল, জি, আপনাকে নিতে এলাম। ইয়াকুবের গলা শোনা গেল, গুড নাইট মিস্টার শামশের, আবার দেখা হবে। সকলের বেরিয়ে যাবার পায়ের আওয়াজ শোনা গেল। গাড়ির গর্জন দূরে চলে গেল। শুনতে পেলাম মোর্শেদ ড্রাইভারকে বলছে, রমজান, তুমি গাড়িটা গ্যারেজে তুলে দাও। আব্দুল, দরজা বন্ধ করে দে। মুস্তাক তাড়াতাড়ি আমার কাছ থেকে সরে গেল। আমি ভয় পেলাম সে হয়তো মোর্শেদের সঙ্গে ঝগড়া করতে যাচ্ছে। তাড়াতাড়ি তার পিছনে পিছনে গেলাম, কিন্তু মুস্তাক সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। আমি বাইরের ঘরের দিকে পা বাড়াতেই মোর্শেদ এগিয়ে এলো। আমি পরিষ্কার বললাম, আপনি আর কোনোদিন পাঞ্জাবি মিলিটারিকে নিয়ে বাড়িতে আসবেন না, এর পরিণতি মোটেই ভালো হবে না। খোদার কাছে হাজার শুকর যেন এই কথা রাষ্ট্র না হয়। আমি বেশ উত্তেজিত ছিলাম। মোর্শেদ একটু অবাক হলো, বলল, এসব কে বলল, মুস্তাক বুঝি? আমি বললাম, না, মুস্তাক কেন বলবে, আমিই বলছি। আপনার চিন্তা আপনি মনে মনে রাখুন। মোর্শেদ যেন কেমন চিন্তিত হয়ে পড়ল, অথচ আমি ভাবছিলাম সে হয়তো রেগে উঠবে। বিশেষ করে তার পেটে তখন যথেষ্ট হুইস্কি ছিল। বলল, কিন্তু বুলবুলি লোকটা আমাদের বিশ্বাস করে, তা না হলে সামরিক শক্তির কথা এভাবে বলতো না। আমি বললাম, আমার মনে হয় সে আমাদের মনে ভয় ধরিয়ে দেবার জন্য ওসব বলছিল। তাছাড়া লোকটাকে আমার একটু ভালো লাগেনি, নজর খুব নোংরা। আমি বুঝতে পারি না আপনি এখনো কি করে এদের বিশ্বাস করেন। আপনি কি কোনো খবরই জানেন না ওরা কি করছে? মোর্শেদ বলল, শত হলেও এরা মিলিটারি, পাকিস্তান ভাঙবার চক্রান্ত যদি হয়। আমি মোর্শেদকে বাধা দিয়ে বললাম, আপনি কি চান, বাঙালির কবরের ওপরে ইস্ট পাকিস্তান থাকবে? মোর্শেদ আমার দিকে তাকিয়ে রইল। একটু পরে বলল, খোদা জানেন কি ঘটছে। বলে সে গোসল করতে চলে গেল। মোর্শেদকে চিন্তিত দেখে আমি যেন একটু শান্তি পেলাম। এরপরে যে ঘটনা লেখা হয়েছে তার কোনো তারিখ নেই, কিন্তু দিনের একটা হিসাব থেকে বোঝা যায় ঘটনাটা জুলাই মাসের মধ্যেই ঘটেছিল। হাতের লেখা অত্যন্ত দ্রুত, ফলে অক্ষর অসমান, লাইন আঁকাবাঁকা। হায় আল্লাহ, কদিন ধরে আমার মনে এই ভয়টাই হচ্ছিল মুস্তাক চলে গেছে। আজ 10 দিনও হয়নি সেই লেফটেন্যান্ট কর্নেল এসেছিল। সেই থেকে এই কথাটা আমার মনে হচ্ছিল, কারণ পরের দিন মুস্তাক আমাকে বলেছিল সে আর এভাবে দিন কাটাতে পারছে না। কিভাবে দিন কাটালে ঠিক হয় তাও সে বলেনি। পরশু রাত্রে মুস্তাক চলে গেছে। একলা মুস্তাক না, ড্রাইভার রমজানও চলে গেছে। কাল সকালে তাকেও আর দেখা যায়নি। মুস্তাক আমার জন্য একটা চিরকুট রেখে গেছে। সকালবেলা আমি যেখানে নামাজ পড়তে বসি তার কাছেই লিখে গেছে, আম্মা, চললাম। একজন খান সেনাও যতদিন বাংলাদেশে থাকবে ততদিন ফিরব না, তোমার মুস্তাক। আর কিছুই সে লেখেনি, কিন্তু সে কি করতে গেছে তা বুঝতে আমার অসুবিধে হয়নি। নামাজে বসবো কি, আমার প্রাণটা হাহাকার করে উঠল। মুস্তাককে আর কোনো দিনও দেখতে পাবো কিনা জানি না। তাড়াতাড়ি মোর্শেদকে ঘুম থেকে তুলে তাকে চিরকুটটা দেখালাম। সে সেটা দেখে হতভম্ব হয়ে বসে রইল। একটু পরেই কুলসুম এসে আমাকে বলল, পাশের বাড়ি থেকে হাফিজ বেগম এসেছেন। আমি নিচে নেমে গেলাম। তার মুখ থেকে শুনলাম তাদের 2 ছেলে হাতা আর নূর চলে গেছে। বলতে বলতে তার চোখে জল এসে পড়ল। বললেন, আমার দুধের বাচ্চারা কোথায় লড়াই করতে গেল। কিন্তু খোদার শুকর, বেলা 10টার সময়ে পাঞ্জাবি মিলিটারি এসে আমাদের কয়েকটা বাড়ি ঘিরে ফেলল, আর নাম বলে বলে গালিগালাজ করে ছেলেদের খোঁজ খবর করলো। একদল বন্দুক বাগিয়ে বাইরে পাহারা দিল, আর একদল বন্দুক উঁচিয়ে বাড়ির মধ্যে। মোর্শেদ তখনও বাড়ি থেকে বেরোয়নি। সেই লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব এলো। তার চোখা গোফে হাসি, কিন্তু চোখ দুটো যেন জ্বলছে।
তার পাশে একটা লোক, মনে হলো বাঙালি। লোকটার নজর দেখলে মনটা ছাত করে ওঠে। ইয়াকুব বলল, শামশের সাহেব, আপনার ছেলের সঙ্গে আলাপ করতে এলাম, তাকে ডাকুন। মোর্শেদ বলল, সে তো ঘরে নেই। কোথায় গেছে? বোধহয় কাছেই কোথাও গেছে। কখন? মোর্শেদ বলল, ঘণ্টাখানেক আগে। ইয়াকুব সঙ্গে সঙ্গে বলল, কি করে গেল? বাইরে তো কারফিউ রয়েছে, তার কি পাস আছে? মোর্শেদ কোনো জবাব দিতে পারল না। ইয়াকুব সঙ্গে সঙ্গে বন্দুক বাগানো দুজন খানের দিকে ফিরে বলল, বাড়ির অন্দরে যাও, খুঁজে দেখো। আমি ডাইনিং রুমে ছিলাম, তাড়াতাড়ি রসুইখানায় চলে গেলাম। পাঞ্জাবিরা বাড়ির মধ্যে ঢুকলো, সঙ্গে সেই বাঙালিটা। তারা একতলা, দোতলা, বাগান, গ্যারেজ সব ঘুরে দেখল। মুস্তাক কি জানতো ওদের খুঁজতে আসবে, অথবা পাঞ্জাবিরাই কিছু জানতে পেরেছিল? তারা রসুইখানা থেকে বাথরুম কিছুই বাদ দিল না। আব্দুল আর কুলসম আমার কাছেই দাঁড়িয়েছিল। আমি পাঞ্জাবিদের মুখের দিকে চেয়ে দেখলাম না। কুলসমের 14 বছর বয়স। তার দিকে পাঞ্জাবি দুটো তাকালো, যেরকম লোভী কুকুরের মতো তাকালো, দেখে আমার গায়ের মধ্যে শিউরে উঠল। তারা মুস্তাককে পেল না। ইয়াকুব চিৎকার করে আমাকে বাইরের ঘরে তলব করলো। জিজ্ঞেস করলো, আপনি কি জানেন আপনার ছেলে কোথায়? এই সেই লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব, মোর্শেদ যাকে খাঁটি ভদ্রলোক মনে করেছিল। আমি বললাম, না। ইয়াকুব যেন খুবই দুঃখিত। বলল, কিছু মনে করবেন না মিসেস শামশের, আমাকে কর্তব্য করতে হচ্ছে। আমাদের কাছে খবর আছে আপনার ছেলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখছে। আপনি কিছু জানেন? আমি একই জবাব দিলাম, না। ইয়াকুবের তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখের সঙ্গে আমার নজর মিলল। ইয়াকুব হঠাৎ হেসে উঠল। হাসিটার কি অর্থ বুঝলাম না। সে মোর্শেদের দিকে ফিরে বলল, খোদার কি মর্জি জানি না, এখন চললাম। তখন হাফেজ সাহেবের বাড়িতে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, তার সঙ্গে অন্যান্য পাঞ্জাবি গালিগালাজ। আমাদের মোকাম থেকে সবাই বেরিয়ে গেল। পরে জানলাম ওরা হাফেজ সাহেবকে মারধর করেছে। আমাদের পিছনের বাড়ির সামাদ সাহেবের 12 বছরের ছেলেটিকে নিয়ে চলে গেছে। এই প্রথম দেখলাম মোর্শেদ চোখ বুজে চুপ করে সোফায় বসে আছে। কিন্তু অবাক হবার মতো আরও ঘটনা ঘটল। গতকালের ঘটনার পর আজ সকালবেলা দেখছি হাফিজ সাহেবের বাড়ি একেবারে চুপচাপ, দরজা জানলা সব বন্ধ। কেমন যেন সন্দেহ হলো। আব্দুলকে দেখতে পাঠালাম। সে এসে বলল, সব বন্ধ, তালা ঝুলছে। কখন সবাই চলে গেল? নিশ্চয়ই রাত্রের অন্ধকারে চুপি সারে। কিন্তু আমাদের একটু জানালো না। আশেপাশের বাড়িগুলোতে লোক আছে কিনা বুঝতে পারলাম না। সামাদ সাহেবের বাড়িতে টেলিফোন আছে, সেখানে টেলিফোন করলাম। বেশ খানিকক্ষণ বাজবার পরে জবাব পাওয়া গেল, যেন ভয় পাওয়া সন্দিগ্ধ মোটা ভাঙা গলা। জিজ্ঞেস করলাম, কে কথা বলেন? উত্তর এলো, আপনি কে? আমি আমার পরিচয় দিলাম। তখন সামাদ সাহেব নিজের নাম বললেন। আমি হাফেজ পরিবারের অন্তর্ধানের কথা বললাম। জানতে চাইলাম তারাও সেরকম ভাবছেন নাকি। সামাদ সাহেব বললেন, না, এখনো সেরকম কিছু ভাবিনি, ছেলেটার কথাই কেবল ভাবছি। মনে হলো সামাদ সাহেব কাঁদছেন। আমি আর কিছু বলতে পারলাম না। মোর্শেদকে গিয়ে সব কথা বললাম। মনে হলো মোর্শেদের চোখও ছলছল করছে। সে বলল, বুলবুলি, মুস্তাকের সঙ্গে আমার কতদিন একটা কথাও হয়নি। শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। হা খুদা, আজ মোর্শেদের সে কথা মনে পড়ল। কিন্তু আমার মুস্তাক শুনতে পেল না। আমি নিজেকে স্থির রেখে মোর্শেদের বুকে হাত চেপে বললাম, হবে, মুস্তাক ফিরে এসে আবার আপনার সঙ্গে কথা বলবে। মোর্শেদ অন্যদিকে চুপ করে তাকিয়ে রইল। এখন বিকেল 5টা। আসমান মেঘে ঢাকা, ঘর অন্ধকারময় লাগছে। যাই দেখি মোর্শেদ কি করছে। দূর থেকে কি ট্রাকের গর্জন ভেসে আসছে। আমি খুব দ্রুত পরের পাতা উল্টালাম।
সাদা, কিছু লেখা নেই, অথচ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এমনভাবে এখানে শেষ করা হয়েছে মনে হয় তারপরেই কিছু ঘটেছে। পরপর বেশ কয়েকটা পাতা উল্টে গেলাম, পাছে কোনো ঘটনা ছেড়ে যাই, কিন্তু হাজার হাজার মেয়ের ভাগ্যে যা ঘটেছে এই লেখিকা মিসেস শামশেরের জীবনে এ পর্যন্ত তার কিছুই ঘটেনি দেখছি। আরো কয়েকটি সাদা পাতা উল্টে আমি যখন হতাশ হতে চলেছি তখনই দেখতে পেলাম একই হাতের লেখা, ভিন্ন তার রূপ। হস্তাক্ষর অনেক বড় বড়, অথচ যেন কাঁপা কাঁপা হাতে লেখা, জড়ানো। এবং প্রথমটা শুরু দেখেই বোঝা যায় লেখিকা মোটেই কিছু লিখবে কিনা তা স্থির করে উঠতে পারেনি, কারণ প্রথম একটু লিখে অনেকখানি ফাঁক দিয়ে আবার লিখেছে, আর সেখানেই একটা তারিখ বসানো আছে। এই তো আমার সেই নোটবুক, কিন্তু আর আমার কি লেখার আছে? কি ভেবে আজ আমি আবার হাতে কলম তুলে নিলাম? খোদা, আমাকে দিয়ে তোমার এই সংসারে আর কি দরকার আছে? বেঁচে থাকবার সব প্রয়োজন কি আমার ফুরিয়ে যায়নি? মোর্শেদ বা মুস্তাকের কোনো অসুখ বিসুখ করলে আমার মন যখন খারাপ হয়ে যেত, তখন আম্মা আমাকে কাছে নিয়ে বলতেন, আমি তাবৎ এবাদতের বদলে ওদের হায়াত মেগে নিচ্ছি। আমি জীবনে কখনো অন্যায় করিনি, কিন্তু সারা জীবনে আমিও তো কোনো অন্যায় করিনি। আমিও তো আমার ইবাদতের বদলে স্বামী পুত্রের হায়াত চেয়েছিলাম। তারপর অনেক নিচে লেখিকা মোটামুটি মনস্থির করে তার জীবনের এক মর্মন্তুদ ঘটনা লিখেছে। 21/1/72, শুক্রবার, জুলাই মাসের সেই সর্বনাশা বিকেল। এই নোটবুকে লিখতে লিখতেই সেই যে মোর্শেদের কাছে যাচ্ছিলাম, আর দূর থেকে যেন ট্রাকের আওয়াজ কানে এসেছিল। সেই আওয়াজ যেন হাজারটা বাঘের মতো গর্জন করে আমাদের গোটা পাড়াটা ঢেকে ফেলেছিল। মোর্শেদ তখন তার ঘরে নামাজ পড়া শেষ করে বসেছিল। কুলসুম চা দিয়ে গেছে, পেয়ালায় ধোঁয়া উঠছে, তখনও চুমুক দেওয়া হয়নি। আমাকে দেখে সে ডাক দিল, আসো মুস্তাকের আম্মা। সেই প্রথম আমাকে সে মুস্তাকের আম্মা বলে ডাকলো। এমনভাবে সে কখনো ডাকেনি। দুদিন সে তার কাজে বার হয়নি। আগের দিনের ঘটনার পর থেকে তার যেন আমূল পরিবর্তন হয়েছিল। আমি তার কাছে এগিয়ে যাচ্ছি, ট্রাক আর জিপের গর্জনও যেন আমাদের ঘিরে ফেলল। তারপরে দুমদাম আওয়াজ কানে এলো, চিৎকার আর গালিগালাজের সঙ্গে হুকুম শোনা গেল, গলি চালাও। কোথায় কি ঘটছে বুঝবার আগেই আব্দুল ওপরে ছুটে এলো। সে তখন কাঁপছিল। সে বলল, হাফিজ সাহেবের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে ওরা তছনছ করছে। আমাদের আর আশেপাশের বাড়ির দরজায় দরজায় এসব বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক মিলিটারি একসঙ্গে এসেছে। মোর্শেদ তখন ঘরোয়া লিবাস পরেছিল। সেটাকে কোমরের ওপর একটু টেনে দিয়ে জানলা একটু সামান্য ফাঁক করে দেখল। তার পাশেই আমি দাঁড়িয়েছিলাম। চুপি চুপি বললাম, কি দেখছেন? মোর্শেদ আস্তে আস্তে জানলাটা বন্ধ করে নিচু স্বরে বলল, ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের লোকেরা এসেছে। জমে ছাড়লেও এরা নাকি ছাড়ে না। কথাটা শুনে আমার বুকের মধ্যে কেঁপে উঠল। আমিও শুনেছি এই FIU চক্র বড় ভয়ঙ্কর, সামরিক গুপ্তচর বাহিনী। এরা যাদের পিছনে লাগে তাদের ছাড়ে না, কাউকে বিশ্বাস করে না। নিজেরা যে সংবাদ পায় তাছাড়া আর কিচ্ছু বিশ্বাস করে না। সমস্ত ঢাকা শহর নাকি এদের হাতে। আশেপাশের গোলমাল আর চিৎকারের মধ্যে আমাদের নিচের দরজায় দুমদাম আওয়াজ হলো। মোর্শেদ ঘরের বাইরের সিঁড়ির দিকে এগিয়ে গেল। আমি তার হাত ধরে বললাম, আপনি কোথায় যান? নিচে? না না, আপনি যাবেন না, এদের আমি বিশ্বাস করতে পারছি না। মোর্শেদ আমাকে বলল, আমাকে অনেকে চেনে, আমাকে ওরা মারবে না, বলে সে নিচে নেমে গেল। আমি পিছন পিছন এসে ডাইনিং রুমের পর্দার পাশে উঁকি দিলাম। মোর্শেদ দরজা খুলে দিতেই কয়েকজন তার ঘাড়ের ওপর এসে পড়ল, বন্দুকের নল তাক করা। একজন, মনে হলো সে একজন পাঞ্জাবি ক্যাপ্টেন, মোর্শেদের বুকের ওপর রিভলভারের নল ঠেকিয়ে নিজের ভাষায় বলল, কুত্তার বাচ্চা বাঙালি, তোর ছেলে কোথায় আছে বল, আর পাশের কুত্তারা কোথায় গেছে তাও কবুল কর। আমার বুকের মধ্যে এমন করছিল যেন ফেটে যাবে, কিন্তু মোর্শেদ ক্যাপ্টেনের জবাবের ধার কাছ দিয়ে গেল না। আমি দেখলাম তার চোখ লাল হয়ে উঠেছে, তবু সে শান্ত আর গম্ভীর স্বরে বলল,
মুসলমান হয়ে তুমি মুসলমানের সঙ্গে কথা বলতে শেখনি। বলা মাত্রই সেই শয়তান মোর্শেদের গালে প্রচন্ড জোরে একটা থাপ্পড় কষিয়ে দিল। আমি পর্দার আড়াল থেকে আর্তনাদ করে উঠলাম। মোর্শেদ তবু টাল সামলে দাঁড়ালো। শয়তানটা বলল, বাঙালি যদি মুসলমান হয় তবে বেঈমান কে? আমি ওসব বাজে কথা শুনতে চাই না। যা পোজ করছি তার জবাব দাও। মোর্শেদ বলল, আমি জানি না। মিলিটারি ক্যাপ্টেন মোর্শেদের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, এখনো বলছি কবুল কর। মোর্শেদের ঠোঁটের কোণে রক্ত। সে আবার বলল, আমি জানি না। সঙ্গে সঙ্গে একটা মাত্র বাড়ি কাঁপানো আওয়াজ। মোর্শেদ ঘরের মেঝেয় লুটিয়ে পড়ল। একটা আওয়াজও করল না। আমি চিৎকার করে মোর্শেদের পায়ের কাছে গিয়ে পড়ে গেলাম। কিন্তু এখন আর ঠিক মনে করতে পারি না আমি কি বলে কেঁদেছিলাম, মোর্শেদকে আমি স্পর্শ করতে পেরেছিলাম কিনা। আমার জ্ঞান ছিল না। এরপরে প্রথম আমার জ্ঞান হয় ঠোঁটের ওপর আগ্রাসী দংশনে। জ্ঞান হওয়া মাত্র মুখ ছাড়াতে গেলাম, পারলাম না। আমার শরীরের ওপরে মানুষ। সম্ভবত সেই মাত্রই আমি আক্রান্ত হয়েছিলাম। আমার শরীর যে প্রায় বিবস্ত্র তাও টের পেয়েছিলাম। আমি যে কোথায় তাও বুঝতে পারছিলাম না। চিৎকার করতে পারছিলাম না। নিজের গুঙ্গানি নিজেই শুনতে পাচ্ছিলাম। এমনকি চোখ চেয়েও লোকটার মুখ আমি ভালো করে দেখতে পাইনি। যতই হাত পা ছড়ি সেই আসরিক শক্তির সঙ্গে আমি পেরে উঠছিলাম না। আমাকে জোর করতে দেখে সে আমাকে পাগলা কুত্তার মতো দংশন করেছিল। আমার সারা গায়ে আঘাত, প্রচন্ড আঘাত করেছিল। কিভাবে পশুটা তার কামনা চরিতার্থ করেছিল আমি জানি না। আবার জ্ঞান হারিয়েছিলাম। তারপরে যখন আমার জ্ঞান হয়েছিল, প্রথম চোখ খুলে দেখেছিলাম মাথার উপরে ফ্যান ঘুরছে। প্রথমে কিছুই মনে করতে পারলাম না। আবার চোখ বুজলাম, আবার চোখ খুললাম। মাথার উপরে ফ্যান ঘুরছে। আবার চোখ বুজে গেল। আর তখনই মোর্শেদের কথা মনে পড়ে গেল। মোর্শেদ রিভলভারের গুলি খেয়ে পড়ে গেল। তারপরেই সেই ভয়ঙ্কর যন্ত্রণা আমার ঠোঁটে, আমার শরীরে, আর সেই জানোয়ারের অত্যাচার। আমি তাড়াতাড়ি উঠতে গেলাম, পারলাম না। আমার সারা গায়ে, কোমরে অসম্ভব ব্যথা। চোখ চেয়েই ভাবলাম, কোথায় রয়েছি? শোবার ঘরে খাটে শুয়ে আছি নাকি? পাশ ফিরে তাকালাম, প্রায় আমার শিয়রের কাছেই একটা সোফা, মেঝেতে বেগুনি রঙের কার্পেট পাতা। আস্তে আস্তে অন্যদিকে পাশ ফিরলাম। একটা আলো জ্বলছে, বাতাসে ঝোলানো আলো দুলছে। দেওয়াল ঘেঁষে টেবিল, তার উপরে 2-3টে গ্লাস, পানির জাগ, হুইস্কির বোতল, চাইদানি, সিগারেটের প্যাকেট। টেবিলের ধারে 2টো চেয়ার। টেবিলের একপাশে একটা আলমারি। সবই আমার অচেনা। এ তো আমার ঘর না। এত ঘটনার পরেও আমি যেন নতুন করে আতঙ্কে কেঁপে উঠলাম। তবে আমি কোথায় আছি? পশুরা আমাকে কোথায় নিয়ে এসেছে? এবারে শরীরের সমস্ত যন্ত্রণাকে অবজ্ঞা করে আমি বিছানায় উঠে বসলাম। বসতেই সামনাসামনি একটা আয়নায় নিজেকে দেখতে পেলাম। আর তৎক্ষণাৎ আমার গা থেকে কিছু কোলের কাছে ঝরে পড়ল। ইয়া আল্লাহ! আমার জামা আর অন্তর্বাস সবই আমার বুকের ওপর জড়ো করা ছিল। তাড়াতাড়ি সেগুলো তুলে বুকের কাছে চেপে ধরলাম। আয়নার দিকে তাকালাম। আয়নাটা একটা ড্রেসিং টেবিলের সঙ্গে জোড়া, খাট থেকে দূরে, দেওয়াল ঘেঁষে। ঘরের আলো তেমন জোর না, ভালো করে কিচ্ছু দেখা যায় না। দূর থেকে আয়নায় যে মুখ দেখতে পাচ্ছি সেটা আমার নিজের মুখ বলে যেন চিনতে পারছি না। ঠোঁটের চারপাশে যেন কিছু লেগে আছে, সেখানে টনটনে ব্যথা। নিচু হয়ে নিজেকে দেখলাম, শাড়ি নেই, শুধু সায়াটা রয়েছে। নিজের এই অবস্থা দেখে আর কিচ্ছু হলো না, কেবল কান্না পেল। হা মোর্শেদ, তুমি কোথায়? হে তোমার বুলবুলির হাল। মুস্তাক, তুই কোথায়? এই তোর আম্মার নসিব। আর মনে পড়ল ফরিদপুরের কোন পরিবারের মেয়ে আমি, যে পরিবারকে সারা বাংলাদেশের লোক এক ডাকে চিনত।
কিন্তু কি হবে এসব ভেবে, এভাবে কেঁদে? কান্না থামলো। আমার এই ছিঁড়ে খাওয়া শরীরের দিকে তাকিয়েই বা নতুন করে কি দেখব? জামাটা ছিঁড়ে ফেলেছে খানিকটা, অন্তর্বাসটা আস্ত। বিছানায় বসে বসেই সেগুলো যথারীতি পরে নিলাম। তারপর আস্তে আস্তে খাট থেকে নেমে দাঁড়ালাম। দাঁড়াতে কষ্ট, পা দুটো কাঁপছে। একটুখানি দাঁড়িয়ে থেকে আয়নার সামনে গেলাম। ঠোঁটের চারপাশেই রক্তের দাগ, গালে নীল দাগ। জানি জানোয়ারের আগ্রাসী শোষণের আর দংশনের চিহ্ন। বড় পিপাসা। ইচ্ছা না থাকলেও জানোয়ারদের পানীয় জাগ তুলে গলায় পানি ঢাললাম। মনে হয়েছিল ভিতরে একটা জ্বলন্ত চুলায় কলকল করে পানি পড়ল। আগুন নিভল, ঠান্ডা হলো না। তখন ঘরের চারদিকে ভালো করে তাকিয়ে দেখলাম, এতক্ষণ কোনো আওয়াজ কানে আসছিল না। এখন মনে হলো কোথাও যেন অনেক দূরে মানুষের গলা এক আধবার শোনা যাচ্ছে। আমার ভুলও হতে পারে, কিন্তু কোথায় আছি আমি? দুটো দরজা দেখতে পাচ্ছিলাম, দুটো জানলা পর্দা ঢাকা। জানলা দুটোর কাছে গিয়ে পর্দা সরিয়ে দেখলাম কাগজ লাগানো কাচের পাল্লা। তার ফাঁক দিয়ে কিছুই দেখা যায় না, খুটখুটে অন্ধকার। মনে পড়ে গেল বাইরে ব্ল্যাক আউট। দরজার কাছে গিয়ে হাতল ঘুরিয়ে ঠেলতেই দরজা খুলে গেল। অন্ধকার ঘর, বোধহয় গোসলখানা। ডান দিকে সুইচ টিপলাম, দেখলাম তাই। ভিতরে গিয়ে দেখি অপরিষ্কার, দুর্গন্ধ। একটা স্ট্যান্ডে দুটো ব্যবহৃত টাওয়েল ঝুলছে। তার পাশেই ওটা কি ঝুলছে? তাজ্জব হয়ে দেখলাম মেয়েদের একটি অন্তর্বাস। তারপরে চোখে পড়ল এক কোণে লেডি স্লিপার। এ কার ঘর? কোথায় আছি জানি? এসব কি আমারই মতো কোনো হতভাগীর অন্তর্বাস আর স্লিপার? একদিকের দেওয়ালে উঁচুতে স্কাইলাইট, সেখানেও অন্ধকার। বাতিটা নিভিয়ে দিয়ে অন্য দরজাটার হাতল ধরে টানতে গেলাম। বাইরে থেকে বন্ধ, হাতল ঘুরল না। তখন কত রাত্রি জানি না। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। মোর্শেদের সেই গুলি খেয়ে পড়ে যাওয়া ছবি আবার আমার চোখে ভেসে উঠল। মোর্শেদ কি তখনও বেঁচে ছিল? বেঁচে আছে? খোদা, তাই যেন হয়। কিন্তু আমার এই মুখ যেন তাকে আর দেখতে না হয়। মোস্তাক কি বা এই মুখ আর দেখাবো কেমন করে? এখন খোদার কাছে একমাত্র আরজি মোস্তাক যেন তার জবান রাখতে পারে। একজন খান সেনাও যেন এই দেশের মাটিতে না থাকতে পারে। হঠাৎ মনে হলো কোথায় যেন কারা চিৎকার করে কথা বলছে। আমি দরজায় কান পাতলাম। মনে হলো দূরে বুটের আওয়াজ, কারা যেন চলাফেরা করছে। তার মধ্যে আচমকা স্ত্রী লোকের আর্তনাদ শুনতে পেলাম। সেই আর্তনাদে আমার যখন হাত পা হিম হয়ে যাচ্ছে, সেই সময় মনে হলো ভারী বুটের আওয়াজ এদিকে এগিয়ে আসছে। আমি দরজার কাছ থেকে ছিটকে সরে এলাম। আওয়াজ আরো কাছে এগিয়ে এলো। দরজায় চাবি ঘোরাবার আওয়াজ হলো। আমি দৌড়ে গোসলখানায় ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গেই পাঞ্জাবি ভাষার গর্জন শুনতে পেলাম। কই, ও কোথায়? কয়েক পলক পড়তে না পড়তেই জবাব শোনা গেল, জরুর গোসলখানার মধ্যে ঢুকেছে। বলতে বলতেই দরজায় দমাদম ধাক্কা আর বুটের লাথি পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে চিৎকার, খোল, দরজা খোল, তা নাহলে গুলি করে দরজা ভেঙে ফেলবো। বন্ধ দরজার ওপারে হুকুমের স্বর শুনতে পেলাম, থামো, গুলি করো না, আমি দেখছি। গলার স্বরটাকে চেনা ঠেকলো। দরজায় খটখট করে আওয়াজ হলো। শুনতে পেলাম, মিসেস শামশের, আপনি কি ভিতরে আছেন? আমি লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব বলছি। সেই জন্যই গলার স্বর আমার চেনা ঠেকছিল। তাহলে লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব এখানেই আছে। আমি কোনো জবাব না দিয়ে চুপ করে রইলাম। ইয়াকুবের শান্ত গলা আবার শোনা গেল, মিসেস শামশের, আমি জানতাম না ওরা আপনাকে এখানে নিয়ে এসেছে। এই মাত্র জানতে পেরেই ছুটে এসেছি। আপনার কোনো ভয় নেই, দরজা খুলুন। ইয়াকুব গলার স্বরে যথেষ্ট বিশ্বাস ফুটিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু পাঞ্জাবিকে বিশ্বাস, এর পরেও কি সেই বিশ্বাস আমি করতে পারি? ইয়াকুবের সেই নজর আর হাসিকে আমি ভুলে গেছি। দরজায় করাঘাত। ইয়াকুবের গলা আবার শোনা গেল, দরজা খুলুন, আমাকে বিশ্বাস করুন। আমি প্রায় চিৎকার করেই জবাব দিলাম, আমি বিশ্বাস করি না।
ইয়াকুবের গলা শোনা গেল, আমাকে বিশ্বাস করুন, না হলে এরা দরজা গুলি করে ভেঙে ফেলবে। আমি আপনাকে বাঁচাতে চাই। বাঁচা? এখন আর আমার বাঁচা মরার কি আছে? কিন্তু কই, তবু তো মরবার কথা যেন ভাবতে পারছি না। ইয়াকুবের কথার স্বর যেন ব্যস্ত আর উদ্বিগ্ন। একেই কি বলে পানিতে ডুবে যাওয়া মানুষের তৃণ কুটা ধরে বাঁচবার আশা। আবার দরজায় শব্দ হতেই আমি বললাম, কারুর সামনে বাইরে যাবার মতো আব্রুও আমার নেই। হঠাৎ সব চুপ। তারপরেই দু একটা অস্পষ্ট কথা আমি শুনতে পেলাম। ঘরের ভেতরে কি ঘটছে বুঝতে পারছি না। স্কাইলাইটের দিকে তাকালাম। অতখানি উঁচুতে উঠবার কোনো উপায় নেই। মিনিট খানেক পরেই বাইরে থেকে সুইচ টিপে গোসলখানার আলো জ্বেলে দিল। দরজায় ঠক ঠক আওয়াজের সঙ্গে ইয়াকুবের গলা শোনা গেল, দরজা খুলুন, এই কাপড় নিন, তৈরি হয়ে বেরিয়ে আসুন। কি করব? স্থির করে উঠবার মুহূর্তেই আবার মনে হলো ইয়াকুব চলে গেলে দরজা গুলি করে ভেঙে ফেলবে। আশা করা ছাড়া আমার আর কি করার আছে? আমি সাহস করে দরজা খুলে একটুখানি ফাঁক করে বাইরে হাত বাড়ালাম। একটা কিছু আমার হাতে এসে পড়ল। আমি হাত ভিতরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম। কেউ বাধা দিল না। দেখলাম আনকোরা একটা নতুন সিল্কের শাড়ি। 1 মিনিটের মধ্যে কেমন করে এরকম একটা শাড়ি এদের হাতে এলো? সেসব কথা ভাববার সময় পরেও পাবো। এখন বাঁচার আশা আমার মনে। আমি তাড়াতাড়ি কাপড়টা গুছিয়ে নিয়ে পড়লাম। অভ্যেসবশতই বোধহয় আয়নার দিকে তাকালাম। ছেঁড়া জামা সায়া ঢেকে সেই উজ্জ্বল সিল্কের শাড়ি পরে একটু অপেক্ষা করলাম। তারপর খোদার নাম নিয়ে দরজা খুলে বাইরে এলাম। ইয়াকুব কয়েক হাত দূরেই দাঁড়িয়ে, সেই একই বেশ, কোমরে রিভলভার, চোখ রক্তবর্ণ। বাইরে যাবার দরজার কাছে অটোমেটিক বন্দুক হাতে একজন সেনা দাঁড়িয়েছিল। ইয়াকুব সেদিকে ফিরে হুকুম করল, তুমি বাইরে যাও। বলে সে এগিয়ে গিয়ে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিল। ফিরে এসে টেবিলের কাছে দাঁড়ালো। আমি তার দিকে না তাকিয়েও ঠিক তার দিকেই নজর রেখেছিলাম। সে আমার দিকে ফিরে তাকিয়ে বলল, আমি সারাদিন শহরের বাইরে ছিলাম। কিছুক্ষণ আগেই এসে শুনলাম আপনাকে ওরা ধরে নিয়ে এসেছে। সব থেকে যেটা বড় গলতি হয়ে গেছে, মিস্টার শামশেরকে মেরে ফেলা। এর জন্য আমি নিশ্চয়ই কৈফিয়ত তলব করব। আমি দুঃখিত। জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? ইয়াকুব বলল, আপনি রমনার একটা বাড়িতে আছেন। আমি এখন তার সঙ্গে ইংরেজিতেই কথা বলছিলাম। আমার স্বামী তাহলে সত্যি মারা গেছেন? ইয়াকুব ঘাড় নেড়ে জবাব দিল, দুঃখের কথা, হ্যাঁ। তার মৃতদেহ এখন কোথায় আপনি জানেন? না, মনে হয় ওরা কোথাও নিয়ে গিয়ে গোড় দিয়েছে। আমার বুকের কাছে কিছু ঠেলে এলো। আমি কথা বলতে পারলাম না। আমার মন বলছে, মোর্শেদকে আমি আর কোনোদিনও দেখতে পাবো না। আর মুস্তাক, আমার মুস্তাক, সেই বা এখন কোথায়? তাকেও কি আর কখনো দেখতে পাবো? গেলাসে হুইস্কি ঢালার শব্দে আমি টেবিলের দিকে ফিরে তাকালাম। ইয়াকুব গেলাসে হুইস্কি ঢালছে, কিন্তু তাকিয়ে রয়েছে আমার দিকে। ওই চোখের নজর আমার প্রথম দিন থেকেই চেনা। ভয়, হ্যাঁ এখনো আছে। কিছুই হয়তো আর বাকি নেই, তবু বেঁচে আছি। বেঁচে থেকে পীড়ন সহ্য করা বড় যন্ত্রণা। ইয়াকুবকে কি আমি বিশ্বাস করব? বিশ্বাস, মোর্শেদ বিশ্বাস করেই মরল। ইয়াকুব হুইস্কির গ্লাসে পানি ঢেলে চুমুক দিল। জিজ্ঞাসা করলাম, আমাকে নিয়ে আপনারা এখন কি করতে চান? ইয়াকুব বলল, যা আপনার মর্জি। চান তো আপনাকে ধানমন্ডির মোকামে আপনাকে পৌঁছে দেওয়া যেতে পারে, তবে রাত্রে সম্ভব না। ভোর না হলে আমাদের শহরে ঘোরা নিষেধ। আমি তা জানি। দিনের বেলায় কারফিউ দিয়ে এলাকা ঘিরে ঘিরে গ্রেপ্তার, লুট, খুন আর ধর্ষণ। রাত্রি হলেই মুক্তিদের ভয়ে বন্দুক বাগিয়ে অন্ধকারে আত্মরক্ষা। জিজ্ঞাসা করলাম, আমার মোকাম কি আর আস্ত আছে? ইয়াকুব জবাব দিল, কোনো মোকাম উড়িয়ে দেওয়া হয়েছে বলে কোনো কিছু খবর নেই, তবে কিছু লুটপাট হয়ে থাকতে পারে। বেশ সহজভাবে ইয়াকুব কথাগুলি বলল। মনের মধ্যে কোনো অহংকার বা জেদ না থাকলে এরকম সাফ কথা ভালো। কিন্তু সত্যিই কি আমি আমার ধানমন্ডির মোকামে ফিরে যেতে পারবো? পারলেও আমি কি সেখানে আর থাকতে পারবো? অসম্ভব।
তা আমি বুঝে নিয়েছি। আব্দুল ও কুলসুমের কথা মনে পড়তেই জিজ্ঞাসা করলাম, আপনি কি আমার ঝি চাকরের সংবাদ কিছু জানেন? ইয়াকুব হঠাৎ কোনো জবাব দিল না। আমারই শরীরের নিচের দিকে তাকিয়ে গিলাসে চুমুক দিল। মুখ নিচু করেই একটু যেন শক্ত গলায় বলল, ঝি চাকরের সংবাদ আমাকে কেউ জানায়নি। বলে সে আমার দিকে তাকালো। রক্তবর্ণ চোখ। ইয়াকুবের মুখটা যেন কেমন বড় আর মোটা মোটা দেখাচ্ছে। রোদ লাগা আয়নায় যেমন চোখ রাখা যায় না, আমিও তেমনি ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। নজর ফিরিয়ে আমি তাকে জিজ্ঞাসা করতে গেলাম, তাহলে এ রাত্রিটা আমি কোথায় থাকবো? কেননা মনে মনে স্থির করেই নিচ্ছি, একবার এখান থেকে ছাড়া পেলে কিছু একটা গতি হতে পারে। সামাদ সাহেবরা বা পাড়ায় কি অন্য কেউ নেই? আব্দুল আর কুলসুমকে পেলেও শহরের বাইরে পালিয়ে যাবার একটা ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু তার আগে ইয়াকুব বলল, আপনার ছেলেই আপনাদের এই অবস্থার জন্য দায়ী। কথাটা শোনা মাত্র ঘৃণায় আর রাগে আমার ভিতরটা জ্বলে গেল। বোধহয় তার ছাপ আমার মুখেও ফুটে থাকবে, কিন্তু আমি এ কথার কোনো জবাব তাকে দিলাম না। কথাটা কি আপনি বিশ্বাস করেন না? ইয়াকুব সোজাসুজি আমার মুখের দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করলো। দেখলাম তার মুখ কঠিন, রক্ত চোখ যেন জ্বলছে। বললাম, এখন আর এসব কথায় কিছু যায় আসে না। ইয়াকুব মুহূর্তেই পাঞ্জাবি লেফটেন্যান্ট কর্নেল হয়ে উঠল। মেঝেতে বুট ঠুকে গর্জন করল, যায় আসে, তোমাকে মুখ খুলে বলতেই হবে। এই প্রথম সে আমাকে তুমি বলল। মুস্তাকের মুখ আমার মনে পড়ল। ভয় আর আবার কিসের আশা? ইয়াকুবকে আর চিনতে ভুল হওয়া উচিত নয়। সে সেই একই পাঞ্জাবি, নতুনত্ব কিছুই নেই। নরম করে কথা বা মিথ্যে কথা কেন বলবো? সামাদ সাহেবের 12 বছরের ছেলেটাকে তারা নিয়ে গেছে। মুস্তাক ঘরে থাকলে ছেড়ে দিত, এখন মুস্তাককে দায়ী করছে। বাঘ সেই জল ঘোলা করার ছলনা করছে। চোখ দেখে আমি চিনতে পারছি, ইয়াকুবের এটাই বৈশিষ্ট্য। আমাকে চুপ করে থাকতে দেখে সে আবার গর্জন করে উঠল, মুখ খোলো। আমি ইয়াকুবের দিকে সোজাসুজি তাকিয়ে বললাম, বিশ্বাস করি না। ছলাৎ করে আমার দুই ঘোলা চোখে হুইস্কি ছিটকে পড়ল। ইয়াকুব গিলাসটা ছোড়েনি। আমি চোখে হাত চাপা দিলাম। চোখ জ্বলে যাচ্ছিল। আমি ইয়াকুবের চিৎকার শুনতে পাচ্ছিলাম, বাঙালি কুত্তা কুত্তিরা সবাই সমান, তারা সত্যি কথা বলতে শেখেনি। ইচ্ছে করলো চিৎকার করে বলি, পাঞ্জাবি কুত্তা, তোরা বুঝি শিখেছিস? চোখ থেকে হুইস্কি মুছে ফেলার আগেই ইয়াকুবের গায়ের স্পর্শ আমার গায়ে লাগলো। ঘাম আর হুইস্কির গন্ধ। ছিটকে সরে যাব কোথায়? শক্ত হয়ে দাঁড়িয়ে দম বন্ধ করে পরের অ্যাকশনের জন্য অপেক্ষা করতে লাগলাম। বুঝতে পারছি সে আমাকে এক্ষুনি ছো মেরে তুলে নেবে, কিন্তু আমার আশঙ্কা মিথ্যে হলো। আমি কানের কাছে তার শান্ত মোটা গলা শুনতে পেলাম, মিস্টার শামসের একজন খাঁটি লোক ছিল, তাকে মেরে ফেলাটা গলতি হয়েছে, কিন্তু তোমার ছেলে মুক্তি না হলে এসব দুর্ঘটনা কিছুই ঘটতো না। এ কথা তুমি কি করে অস্বীকার করছো? এসব কথার কোনো জবাব নেই। আমি চোখ মুছতে লাগলাম। ইয়াকুব আমার গায়ের কাছে আরো ঘন হয়ে এলো। আমার কাঁধে তার হাত রাখলো। হা খোদা, আমি তো হাতিম তাইয়ের জাদু জানি না, গুটিয়ে যেতে পারি না, অদৃশ্য হয়ে যেতে পারি না, কেবল দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। ইয়াকুব আমাকে আর এক হাত দিয়ে ধরে তার দিকে ফেরালো। আমার চোখ তখনও জ্বলছে, চোখ মুছছি। ইয়াকুবের হাত আমার শরীরে ঘুরছে। ঘুরতে ঘুরতে যেখানে এসে ঠেকলো, আমি হাত দিয়ে বাধা না দিয়ে পারলাম না। ইয়াকুব জোর করলো না, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো আমি নিজেকে সামলাতে পারলাম না। সে মাতাল মিঠা গলায় ডাকলো, বুলবুলি। চোখের জ্বালা ভুলে আমি তার দিকে তাকালাম। নিজের নামটা আমি নিজেই মনে মনে একবার উচ্চারণ করলাম। তারপর তার সেই কামার্ত লুব্ধ মুখের ওপরে থুতু ছিটিয়ে দিলাম। এক ঝটকায় কয়েক হাত সরে গেলাম। রাগে আর ঘৃণায় আমি কথা বলতে পারছিলাম না। ইয়াকুব রিভলভারে হাত রেখে অন্য হাতে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল। মুছতে মুছতেই বলল, দেখো বুলবুলি, আমি অনেক বাঙালি অরতকে দেখলাম, তোমার মতো কাউকে পাইনি। অন্য কোনো অরত হলে আমি তাকে একটি গুলিতেই খতম করতাম।
এফআইইউর ক্যাপ্টেনের ওপরেও আমার মেজাজ বিগড়ে গেছিল। কেন সে তোমার উপর জুলুম করেছে? তুমি আমাকে থুতু দিয়েছ বলে সে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। আমি কিচ্ছু বললাম না। সে আবার বলল, তোমাকে বুলবুলি বলে ডেকেছি বলে আমি তোমাকে বুলবুলি বলেই ডাকবো। দরকার হলে তোমাকে আমি পাঞ্জাবে পাঠিয়ে দেব। বলতে বলতে সে আমার দিকে পায়ে পায়ে এগিয়ে এলো। আমি বললাম, আবার আমি থুতু দেব? সে আমার গায়ের কাছে দাঁড়িয়ে বলল, তবুও আমি তোমাকে খুন করব না। এক পলক সময় না দিয়েই সে আমার বুকের শাড়ি আর জামা একসঙ্গে চেপে ধরে হ্যাঁচকা টান মারল। আমি তার গায়ের ওপরে গিয়ে পড়লাম। বাধা দিবার আগেই সে নিজের দেওয়া সিল্ক শাড়ির আঁচলটা টেনে নামিয়ে দিল। আমি বুকের কাছে হাত জড়ো করে ধরতেই সে নিচু হয়ে ভাল্লুকের মতো দু হাত দিয়ে আমার সায়াটা ছিঁড়ে দিল। আমি উপুড় হয়ে বসে পড়লাম। সে পিছন থেকে এক টানে জামা আর অন্তর্বাস টেনে ছিঁড়ে দিল। বুকে অসহ্য যন্ত্রণা লাগলো। তবুও আমি মুখ না তুলে হাঁটুতে মুখ গুজে উপুড় হয়ে রইলাম। সে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে টেনে তুলল। আমি হাত পা ছোঁড়া সত্ত্বেও সে আমাকে মারল না। গায়ের জোরে এক এক করে আমাকে সম্পূর্ণ বিবস্ত্র করে দিল। খাটের বিছানায় তুলে দিল। নিজেকেও সে আবৃত রাখল না। আমাকে শরীর দিয়ে চেপে ধরে নিজেকে সে অনাবৃত করল। আর খোদা, আমি অজ্ঞান হলাম না। জীবন্ত দোজখের যন্ত্রণা ভোগ করলাম। আর মনে হলো আমার মাথাটা একেবারে শূন্য। কতক্ষণ পরে জানি না, দরজায় খটখট আওয়াজ শোনা গেল। ইয়াকুব চিৎকার করে জিজ্ঞাসা করল, কে? দরজার বাইরের জবাব আমি ভালো শুনতে পেলাম না। ইয়াকুব চিৎকার করে বলল, যাচ্ছি। তারপরে লোকটার মায়ের উদ্দেশ্যে একটা খারাপ গালি দিল। সে আমার উপর থেকে উঠতেই আমি বিছানার চাদরটা গায়ের উপর টেনে নিলাম। দরজা খোলার শব্দ পেলাম। কথাবার্তা কিছুই স্পষ্ট শুনতে পেলাম না। পাবার মতো আমার অবস্থাও ছিল না। একটু পরেই আবার ভিতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। বাইরে পায়ের আওয়াজ দূরে চলে গেল। ইয়াকুবের হুকুম শোনা গেল, ওঠো, জামা কাপড় পরে নাও। তারপরে এই চাদরে ঢাকা আমার গায়ের উপরে ঝুপ করে কিসব পড়ল। বুঝতে পারলাম আমার এই ছেঁড়া কাপড় জামা। গোসলখানার দরজাটা দড়াম করে বন্ধ হলো। তৎক্ষণাৎ যেন আমার মাথায় বিজলি হেনে গেল। আমি চাদর সরিয়ে উঠে পড়লাম। সায়া বা জামার দিকে হাত না বাড়িয়ে কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে নিলাম। ছুটে গিয়ে সাবধানে আওয়াজ না করে ছিটকিনি খুললাম। অন্ধকার, কিন্তু যা আশা করেছিলাম তাই হলো। দরজায় কেউ দাঁড়িয়ে নেই। ডান দিকে রেলিং এর আভাস দেখে সেখানে এগিয়ে গেলাম। অন্ধকারেও বোঝা যাচ্ছে রেলিং টপকালেই গাছপালা আর ঘাস। মনে হলো বাগান। আমি একতলাতেই ছিলাম। আর একটুও না ভেবে রেলিং টপকালাম। টপকে সামনে তাকিয়ে মনে হলো গাড়ি বারান্দা। সেখানে লোকজন রয়েছে মনে হয়। আমি পিছন ফিরে দেওয়ালের গা ঘেঁষে মাটিতে হামাগুড়ি দিয়ে এগোলাম। তখনই একটা চিৎকার আমার কানে এলো, আরদালি! সঙ্গে সঙ্গে বুটের দ্রুত ছুটে যাওয়া। কিন্তু ঠিক আমার উল্টো দিকে আমি কোমর ভাঙা গোসাপের মতো চলতে চলতে হঠাৎ নর্দমার মধ্যে পড়ে গেলাম। খুব বড় না, ছোটও না। আর মনে হলো নর্দমায় ময়লার চেয়ে পানি বেশি। ওদিকে তখন হাঁক ডাক চলছে, টর্চের আলো ঘুরছে। আমার মাথার ঠিক নেই। আমি নর্দমা বেয়েই চলতে লাগলাম। একটা গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। আর মনে হলো সেই গর্জনটা অনেকখানি জায়গা জুড়ে খ্যাপা বাঘের মতো পাক দিয়ে বেড়াচ্ছে আর টর্চের আলো ঝলকে উঠছে। আমি থামছি না। নর্দমা কামড়ে চলছি আর মনে হচ্ছে নর্দমাটা যেন আরো বেশি পিছল হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ আমার মাথাটা জোরে ঠুকে গেল। আর মনে হলো আমি যেন একটা অন্ধকার কুয়ার মধ্যে পড়ে যাচ্ছি। মাথা ঠোকার যন্ত্রণা আমার নেই, কিন্তু কোথায় পড়ে যাচ্ছি সেটা বোঝবার জন্য সামনে উঁচুতে হাত বাড়াতেই দেওয়াল পেলাম। হাত দিয়ে নিজেকে ঠেলে রাখলাম। নিচের দিকে তাকিয়ে মনে হলো আরো বড় গভীর নর্দমা সামনে। ঠিক এ সময়ই একটা আলোর ঝলক দেখলাম। মুখ তুলেই দেখলাম টর্চের আলো পড়েছে রেলিং এর ওপর। মনে হলো আমি যে বাড়িতে আছি, এই রেলিং তার সীমা, বাইরে বোধহয় রাস্তা। টর্চের আলো একবার বাঁয়ে আর একবার ডাইনে ঘোরাফেরা করলো। নর্দমায় নেমে এলো না খোদার শুকর,
কিন্তু এই রেলিং বেশ উঁচু, মনে হয় আমার বুকের সমান। ছোট্ট ফাঁক, শরীর ঢুকবে না। জায়গাটা যে কোথায় কিছুই বুঝতে পারছি না। রমনাই কি সত্যি? ক্যান্টনমেন্ট না? বুঝতে পারছি না। তার চেহারা আলাদা। এখানে কি ধরনের কাজ হয় বুঝতে পারি না। কেবল কি মেয়েদের ধরে আনে এখানে? হঠাৎ একসঙ্গে কয়েকটা গাড়ি যেন বেরিয়ে গেল। তারপরে সব চুপচাপ, কোনো সাড়া শব্দ নেই। টর্চের আলোও পড়ছে না। তবুও উঠে দাঁড়াবার আগে আরো একবার ভাবলাম। তারপরে নর্দমার ধারে হাত রেখে মাথা তুললাম। চারিদিকেই অন্ধকার, কিন্তু রেলিং এর বাইরে যে একটা রাস্তা তাতে সন্দেহ নেই। এবারে খোদা যা করেন। পিছল নর্দমার উপর থেকে সাবধানে উঠলাম। কাছেই একটা বড় গাছ দেখে হামাগুড়ি দিয়ে তার নিচে গেলাম। হঠাৎ টর্চের আলো ফেললেও লুকোনো যেতে পারে। রেলিং এ ওঠারও সুবিধে আছে। দেরি করলাম না। রেলিং এ লোহায় হাত দিয়ে আরেক পা গাছে ঠেকিয়ে উঠতে গিয়েই ধপ করে পড়ে গেলাম। কিন্তু এখন আমার শরীরে যন্ত্রণা বোধ নেই। পায়ের তলায় দুর্বায় ঘষে আবার চেষ্টা করলাম। শেষ চেষ্টায় ওপারে গিয়ে পড়লাম, কিন্তু শাড়ি ছিঁড়ে গেল। বাঁ হাতের বগলের নিচে রেলিং এর খোঁচায় অনেকখানি আছড়ে গেল। সেদিকে দেখবার সময় আমার ছিল না। কোমরের কাছে কাপড় চেপে ধরে উল্টো দিকে ছুটতে লাগলাম। আবার বাঘের ঘরেই যাচ্ছি কিনা না জেনেই ছুটতে লাগলাম। সব সময় কোনো না কোনো মোকামের দেওয়াল কিংবা রেলিং বা বাগান ঘেঁষে অন্ধকারে আমি যেন তখন সবই দেখতে পাচ্ছিলাম। গোটা শহরটা যেন কবরখানার মতো নির্জন নিঝুম। খোদাকে বললাম, তোমার জগৎকে এখন এমনি কবরখানা করেই রাখো। কতক্ষণ ছুটেছি জানি না। একসময় আমার মনে হলো আমি ছোট রাস্তায় ঢুকেছি। আশেপাশে ঘিঞ্জি বাড়িঘর, সবই চুপচাপ অন্ধকার। মনে হলো কোনো বাড়িঘরের লোকজন নেই। কিন্তু আমি আর পারছিলাম না। অথচ বুঝতে পারছিলাম না কোন এলাকা। বিহারি এলাকা না তো? মনে হয় না। একটা বাড়ির পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে পড়লাম। পাঁচিলের মধ্যে দোতলা বাড়ি, গাছপালা আছে। পাঁচিলের পাশে পাশে এগিয়ে দেখলাম কাঠের গেট। হাত দিয়ে দেখলাম আলগা খিল। তারপর খুলে ভিতরে ঢুকলাম। খোলা জায়গা পেরিয়ে বাড়ির বারান্দায় উঠলাম। তারপর না, ভাববার সময় নেই। দরজায় আসতে টুক টুক করে আওয়াজ করলাম। কোনো জবাব নেই। একটু থেমে আবার দরজা ঠুকলাম। থেমে থেমে ৬-৭ বার ঠুকবার পরেও যখন খুলল না, বুঝলাম খালি বাড়ি। ফিরতে যাব, ক্যাচ করে একটি আওয়াজ হলো। মনে হলো দরজা একটু ফাঁক হলো। ভিতরে অন্ধকার। বোধহয় আমাকে একলা দেখেই ভিতরের মানুষের একটু ভরসা হলো। চাপা গলা শোনা গেল, কে? বাঙালি। আমি দরজার কাছে এগিয়ে গিয়ে বললাম, আমাকে একটু ঢুকতে দিন, বাঁচান, ভয় পাবেন না, আমি একটা মেয়ে। মনে হলো ভিতরে কয়েকজন লোক আছে। স্ত্রী লোকের চাপা গলাও যেন শুনতে পেলাম। মনে হলো তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। তারপরে শুনতে পেলাম, আসেন। নসিবে কি আছে জানি না, ভিতরে ঢুকে পড়লাম। দরজা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। একমাত্র ভরসা এখানা বাঙালির মোকাম মনে হচ্ছে। কিন্তু যাক, আর এসব কথা লিখে কি হবে। আমি ঠিক আশ্রয়েই উঠেছিলাম। আমার আশ্রয়দাতারা জানে আমি আক্রান্ত হয়েছিলাম, পালিয়ে আসতে সমর্থ হয়েছি। আজ যারা নিপীড়িতা বলে পরিচিতা, তার কোনো পরিচয় আমার নেই। আমি একদিন আমাদের ধানমন্ডির বাড়িতে টেলিফোনও করেছিলাম, কোনো জবাব পাইনি। বুঝতে পেরেছিলাম বাড়িটা ফাঁকা পড়ে আছে। পরে ফিরে এসে দেখেছি আলমারি ও সিন্দুক ছাড়া আর কিছুই ভাঙা হয়নি। টাকা গহনা ছাড়া বিশেষ কিছু খোয়া যায়নি। পিয়ানোটার ওপরে আঘাতের দাগ দেখেছি। টেলিভিশন সেট বিকল। রেডিওগ্রামটা ঠিকই ছিল। ৩ দিন আগে হাফিজ সাহেবের ছেলে আতাউর এসেছিল। ওর মুখেই শুনেছি আমার মুস্তাক নেই। বলতে গেলে তার চোখের সামনেই নাকি মুস্তাক মারা যায়। মুস্তাক নাকি কেবল দুঃসাহসী ছিল না, সে কারোর কথা মানত না। অনেক সময় কিছু হিসেব বিবেচনা না করেই সে খান মিলিটারিদের উপর ঝাঁপিয়ে পড়ত, আর তা করতে গিয়েই মারা যায়। মুস্তাককে খানেরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। কিন্তু নূরও ফেরেনি, আর তার ছোট ভাই, হাফেজ সাহেবের ছোট ছেলে, সে মারা গেছে। সামাদ সাহেবের ১২ বছরের ছেলেটি ফিরে এসেছে। মাথার ঠিক নেই, আবোল তাবোল কথা বলে, সবসময় যেন ভয়ে কুঁকড়ে থাকে।
ওর কাছ থেকে এফআইইউর লোকেরা পাড়ার ছেলেদের খবর জানতে চেয়েছিল। ভীষণ মারধর করেছে, আর যা করেছে তা লেখা যায় না। মোর্শেদ আমার চোখের সামনেই গেছে। যখনই আতাকে কাছে পাই ডেকে ডেকে মুস্তাকের কথা জিজ্ঞাসা করি। খান সেনারা আর এদেশে নেই, কিন্তু আমার মুস্তাক আর ফিরে এলো না। আম্মার কাছে তার সেই শেষ কদম বসি। লেখা এখানেই শেষ, এবং মনে হয় যেন আকস্মিকভাবে লেখিকা লেখা থামিয়ে দিয়েছে। পাতা উল্টে দেখলাম আর কিছুই লেখা নেই। কোনো রকমে কয়েকটা ভয়ঙ্কর দিনের স্মৃতিচারণ মাত্র। পরবর্তী সময়ে যুদ্ধের অবস্থায় কি ভেবেছে, কি প্রতিক্রিয়া তার মনে ঘটেছে, সে বিষয়ে একটি কথাও নেই। জয়ের উল্লাস বা বিজয়ের গর্ব বা মুক্তির আনন্দ অথবা ঘরে ফিরে আসতে পারার শান্তি কোনো কথাই নেই। সেই ভৃত্য আব্দুল বা বালিকা দাসী কুলসুমের কোনো কথা নেই। নোট বইটা বন্ধ করে আমি যেন একটা বিস্মিত তীব্র কৌতূহলে নোট বইটাকে তাকিয়ে দেখলাম, চোখ বুজলাম। কেন যেন একটিমাত্র মুখই আমার চোখের সামনে ভেসে উঠল, কিন্তু আমি মনে মনে বললাম না। তবু সে মুখ চোখের সামনে জেগে রইল। নোট বইটা আবার রেখে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। সেই মুখই আমার চোখের সামনে ভাসছে। পরের দিন স্নানের পরে ব্রেকফাস্ট শেষ করতেই এক সাংবাদিক বন্ধু ঘরে এলেন আসলে তার বাড়িতে দাওয়াত জানাতে। এমন সময় টেলিফোন বাজলো। গলার স্বর শুনেই চিনতে পারলাম আনোয়ারা খান কথা বলছেন। বললেন, শুভ সকাল। হেসে বললাম, শুভ সকাল। ওপার থেকেও হাসির সঙ্গে প্রশ্ন এলো, রাত্রে ভালো ঘুমিয়েছিলেন? বললাম, তা ঠিক বলা যায় না। আমি আপনার দেওয়া সেই লাঞ্ছিতার ডায়েরিটা রাত্রেই শেষ করেছি। ওপার থেকে হঠাৎ কোনো কথা শোনা গেল না। আমি জিজ্ঞেস করলাম, হ্যালো? জবাব এলো, হ্যাঁ। তাহলে আপনার রাত্রিটা একরকম দুঃস্বপ্নে কেটেছে। বললাম, একরকম তাই বলতে পারেন। আনোয়ারা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, ব্যস্ত আছেন? বললাম, এই মুহূর্তে না, তবে আসুন না একবার একটু গল্প করি। বেলা প্রায় 10টা, এখন যাওয়া কি ঠিক হবে? ওপার থেকে আবার প্রশ্ন এলো, অসুবিধে আছে? বললাম, ঠিক তা নয়, তবে বেলা তো হলো। আনোয়ারা বললেন, আসুন না ভাই, গাড়িটা পাঠিয়ে দিচ্ছি, একবার একটু ঘুরে যান। অসুবিধে না হলে আমার এখানেই দুপুরে খেয়ে যাবেন। তাড়াতাড়ি বললাম, তার দরকার নেই, গাড়ি পাঠান, আমি যাচ্ছি। কৃতজ্ঞ খুশির স্বর শোনা গেল। লক্ষ্মী ভাই আমার। লাইন কেটে দিলেন। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করলেন, কার সঙ্গে কথা হচ্ছিল? আমি নাম বললাম। বন্ধুটির মুখ সশ্রদ্ধ গাম্ভীর্য ও ব্যথায় ভরে উঠল। বললেন, ভদ্রমহিলা কোনো রকমে বেঁচে গেছিলেন, কিন্তু আর সবাইকে হারালেন। বলে একটি দীর্ঘশ্বাস ফেলে উঠে বললেন, চলি, সন্ধে 7টায় আপনাকে নিতে আসব। তিনি বিদায় নিলেন। মিনিট 15 পরেই রিসেপশন থেকে টেলিফোনে খবর দিল গাড়ি এসেছে। নোট বইটা নিয়ে আমি দরজা বন্ধ করে নিচে নেমে গেলাম। ড্রাইভার আমার চেনা, সে আমাকে সেলাম দিল। প্রায় 15 মিনিটের মধ্যেই মিসেস আনোয়ারা খানের গৃহে পৌঁছলাম। তিনি বাইরের ঘরেই বসেছিলেন, একলা, আর কেউ ছিল না। এগিয়ে এসে ডাকলেন, আসুন। দুজনেই কপালে হাত ছোঁয়ালাম। বসবার আগে তাকে আমি নোট বইটি এগিয়ে দিলাম। তিনি হাত বাড়ালেন, তার দৃষ্টি আমার চোখের প্রতি। তারপর নোট বইটার দিকে তাকালাম। আবার আমার চোখের দিকে তার কৌতূহল ও জিজ্ঞাসা, এমনকি একটু অনুসন্ধিৎসাও কি রয়েছে? নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, পড়লেন? আমি তার চোখের দিকে চেয়ে বললাম, নিশ্চয়ই। তিনিও চোখ না সরিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন, কি মনে হলো? এক কথায় বললাম, নৃশংস। আনোয়ারা খানের মুখ বিমর্ষ হয়ে উঠল, কিন্তু তিনি আবার আমার চোখের দিকে তাকালেন। বোধহয় একটা দীর্ঘশ্বাসে তার বুক ফুলে উঠছিল। তিনি সামলে নিলেন, জিজ্ঞেস করলেন, আর কিছু মনে হলো না? এবার আমি ওর দিক থেকে চোখ ফিরিয়ে বললাম,
মিসেস শামশেরের নিঃসঙ্গ জীবনের কথা ভাবতে আমি সাহস পাই না। আনোয়ারা হঠাৎ উঠে দাঁড়ালেন, একটু অস্ফুট স্বরে বললেন, আসছি। মুখটা ফিরিয়ে চলে গেলেন। নীলা ইদ্রিসের গানের কথা আমার মনে পড়ে গেল। সুখে আমায় রাখবে কেন? ঘরের একপাশে পিয়ানোটার দিকে ফিরে তাকালাম। নীল কাপড়ের কভার দিয়ে ঢাকা, আর একপাশে রেডিওগ্রাম। বাঁ দিকে ডাইনিং হলের পার্টিশনের দেওয়ালের দিকে আমার চোখ গেল। পার্টিশনের ওপারে ডাইনিং রুমের পিছনের দেওয়াল ঘেঁষে ওপরে যাবার সিঁড়ির রেলিং দেখতে পাচ্ছি। ডায়েরিতে লেখা মোর্শেদ সাহেবের বাড়ির বর্ণনা মনে করবার চেষ্টা করলাম। বাড়িটা কি নিঝুম! নীলা ইদ্রিসের গান আবার আমার মনে পড়ল। আজই যে রজনী যায় ফিরাই বোতায়। আর মনে পড়ল আনোয়ারা ফিরে এলেন, রক্তের ছটা মুখে, দু চোখেও। নিজেই বললেন, এখন একটু চা খান। বললাম, দিন। তিনি সেখান থেকেই গলা একটু তুলে বললেন, বশির, একটু চায়ের জল বসাও। ভিতর থেকে জবাব এলো, জি। আমি জিজ্ঞেস করলাম, এই ডায়েরির লেখিকার সেই ঝি চাকরদের আর কোনো সংবাদ পাওয়া যায়নি? আনোয়ারা আমার চোখের দিকে তার দু চোখের কালো তারা পূর্ণ করে মেলে ধরলেন। গেছে। কি হয়েছে তাদের? আব্দুল বেঁচে আছে। কুলসম একটা নিপীড়িতা মেয়েদের ক্যাম্পে আছে। সে এখন গর্ভবতী। আমি কোনো কথা বলতে পারলাম না। আনোয়ারার চোখের দিকে তাকিয়ে দেখলাম। আনোয়ারা চোখ সরিয়ে শূন্যে তাকিয়ে রইলেন। বাইরে মার্চের বাতাস, বাংলাদেশের বসন্ত আসন্ন। এই দুপুরের মুখে কেমন যেন অস্থির হয়ে উঠেছে।